আজকে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ নিয়ে পড়াবো। আহ, এটা হচ্ছে চ্যাপ্টার 15। ওকে। যদি আচ্ছা কেউ কি এমন আছেন যে ল্যাপটপ ইউজ করছেন রাইট নাও, মানে ক্লাস করার জন্য, নাকি সবাই ফোনে? ইয়েস ম্যাম, ল্যাপটপ ইউজ করছি। আচ্ছা, আপনি একদম লাস্টের দিকে একটা জিনিস আমাকে হেল্প করবেন, কারণ আমার ল্যাপটপটা এখন একটু হ্যাং হয়ে আছে। আর যদি আমি ল্যাপটপ অন করতে না পারি, ইন দ্যাট কেস হচ্ছে আমি আম, ইটাকে কি বললে আপনার এই স্লাইড অফ করে দিব, তারপরে আপনি পিডিএফটা অন করবেন। সো আপনি একটু কষ্ট করে পিডিএফটা ডাউনলোড করে ফেলেন ক্লাস করতে করতে। পিডিএফ এর মধ্যে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিব যে কোথা থেকে কি কি, মানে কিছু জিনিস একটু দেখিয়ে দিব যে কোথা থেকে জিনিসগুলো বের করতে হয়, পড়তে হয়। হ্যাঁ, কারণ কোশ্চেন আসলে দেখা যাবে আপনারা পারবেন না পরে, বা এই তো। সো ঠিক আছে, পারবেন? হ্যাঁ ম্যাম, সবগুলো ওই যে আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো পিডিএফ আছে ওগুলো ডাউনলোড করে রাখবো। না না, সবগুলো না, জাস্ট বইটা ডাউনলোড করলেই হবে, মানে সবগুলো লাগবে না। আমাদের যে বইটা আপনাদের যে, দিয়েছেন বইটা। জি জি জি, আপনার জাস্ট বইটা ডাউনলোড করবেন, আর কিছু না। ওকে ম্যাম। হুম, আচ্ছা। ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপের মধ্যে ফ্যামিলি, ফার্স্টে হচ্ছে ফ্যামিলি কি, অবভিয়াসলি ফ্যামিলি হচ্ছে একটা ইউনিয়ন, যেখানে হচ্ছে আপনার যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলো হচ্ছে কয়েকটা রিলেশনশিপ থাকে, সেই রিলেশনশিপের মধ্যে তারা বন্ডেড থাকে। একটা হচ্ছে ইদার ব্লাড টাইজ হবে, যে যেরকম বাবা তার বাচ্চা কাচ্চা, মা তার বাচ্চা কাচ্চা, এটা হচ্ছে ব্লাড টাই। হ্যাঁ, ব্লাড। আর অথবা হচ্ছে ম্যারিটাল রিলেশনশিপ হবে, হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনশিপটা। অথবা যদি কেউ অ্যাডাপশন করে, সেই অ্যাডাপশনের একটা রিলেশনশিপ হবে, যেরকম হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আম, অনেক সময় সিঙ্গেল প্যারেন্টস হিসাবে, অথবা হচ্ছে জাস্ট এমন প্যারেন্টস যাদের হচ্ছে হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা কিন্তু অ্যাডাপশনের মাধ্যমে বাচ্চা নেয়। তো আহ, এখানে বলা হচ্ছে যে একটা গ্রুপ যেখানে কিছু ইন্ডিভিজুয়ালস থাকবে, এবং তারা হচ্ছে ব্লাড টাইজের মাধ্যমে অথবা ম্যারিটাল রিলেশনশিপের মাধ্যমে অথবা অ্যাডপশনের মাধ্যমে কানেক্টেড থাকবে, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। সেটা হচ্ছে এটা একটা ইকোনমিক ইউনিট হিসেবে কাজ করবে। মানে একটা গ্রুপের মধ্যে যত ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে, কোনো না কোনো ইন্ডিভিজুয়াল হচ্ছে সেটা, সেই রেসপন্সিবিলিটিটা পূরণ করবে। হয় একজন করবে অথবা সবাই করবে, হয় একজন অথবা মাল্টিপল ইন্ডিভিজুয়ালস সেটা পূরণ করবে, বাট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইকোনমিক একটা ইউনিট হিসেবে কাজ করবে। তার মেইন ফাংশনটাই হচ্ছে আহ বংশধর জন্ম দেয়া। হ্যাঁ, ফ্যামিলির বা মেইন কাজটা হচ্ছে বংশধর জন্ম দেওয়া, আরেকটা অথবা হচ্ছে, এবং হচ্ছে আপনার ইকোনমিক ফাংশনটা, ইকোনমিক রোলটা প্লে করা। আর এই ফ্যামিলির মধ্যকার মানুষদের মধ্যে যেই রিলেশনশিপটা বা সম্পর্কটা, সেটাকে বলা হয় কিনশিপ। ঠিক আছে? সো ফ্যামিলি হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যারা হচ্ছে ব্লাড টাইজ, ম্যারিটাল টাইজ অথবা অ্যাডপশনের মাধ্যমে তারা কানেক্টেড থাকে, এবং তারা হচ্ছে একটা ইকোনমিক ইউনিট ফর্ম করে। হ্যাঁ, যেখানে হচ্ছে তাদের মানে অ্যাডাল্ট মেম্বাররা হচ্ছে রেসপন্সিবিলিটিস নেয়। হ্যাঁ, বাচ্চাদেরকে আপব্রিঙ্গিং করে, এইসব কাজ। আর কিনশিপটা হচ্ছে এই ফ্যামিলির মানুষের মধ্যে যে রিলেশনশিপটা গ্রো করে, সেটাকে বলা হয় কিনশিপ। ওকে, খুব বেসিক জিনিস। এরপরে দেখেন, বিভিন্ন টাইপের ফ্যামিলি আছে। মানুষের সংখ্যা এবং সাইজের উপর ভিত্তি করে ফ্যামিলিকে দুই ভাগে ভাগ করা হয়, নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে অবভিয়াসলি যে বাবা মা আর বাচ্চাকে নিয়ে, বাচ্চা বা বাচ্চাদেরকে নিয়ে যে ফ্যামিলিটা তৈরি হয়, ফর্ম হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। নর্মালি হচ্ছে বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি অনেক বেড়ে যাচ্ছে, আরবানাইজড, মেইনলি আরবানাইজেশনের জন্য। আর আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানে আপনারা কেউ আছেন এক্সটেন্ডেড ফ্যামিলির? ও, কেউ নাই? আচ্ছা।
আম মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলি যেটাকে আমরা বাংলায় বলি। মানে বাংলায় আর কি, বাংলাদেশে যে জয়েন্ট ফ্যামিলি বলে। হ্যাঁ, কিংবা কি জানি আরো একটা বলে জানি। ম্যাম অ্যাকচুয়ালি আমি ফর আ লং টাইম জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, বাট এখন নাই। আচ্ছা। দেখেন এক্সটেন্ডেড ফ্যামিলি এখন আসলে অনেক কম। হ্যাঁ, আবার অনেক সময় এখন এরকমও আছে যে অনেক ফ্যামিলি আছে যারা এক্সটেন্ডেড ফ্যামিলিতে বিয়ে দিতে চায় না। তো মানে এখন যত দিন যাবে আরো 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 কমতে থাকবে এক্সটেন্ডেড ফ্যামিলি, যা আছে সেগুলোও ভেঙে যাবে আসলে। হ্যাঁ, এটা পড়াশোনা, তারপরে হচ্ছে আপনার জব, এই বিভিন্ন কারণে আর কি ভেঙে যায়। তো এক্সটেন্ডেড ফ্যামিলিটা হচ্ছে যদি একটা ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফ্যামিলি থাকে। ফর এক্সাম্পল হচ্ছে যদি দাদা দাদি সাথে বাবা মা থাকছে এবং তাদের বাচ্চা কাচ্চা থাকছে, তাহলে সেটাকে এক্সটেন্ডেড ফ্যামিলি বলা হয়। বলা হয় যে অ্যাটলিস্ট 3টা জেনারেশন যদি একটা ফ্যামিলিতে থাকে, সেটাকে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বলা যায়। আর সেখানে হচ্ছে 5 জনের বেশি মানুষ থাকতে হবে এক্সটেন্ডেড ফ্যামিলিতে, এবং ইন্ডিভিজুয়াল পরিবার থাকতে হবে। হ্যাঁ, 2টা বা তার বেশি। তো এক্সটেন্ডেড ফ্যামিলিতে কি হয় যে ওই যে বললাম দাদা দাদি থাকছে, আর বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে থাকছে, আবার দেখা যায় চাচা চাচি তাদের বাচ্চাদের নিয়েও থাকছে। সো এইটাকে কিন্তু অ্যাজ আ হোল একটা এক্সটেন্ডেড ফ্যামিলি বলা হয়। এখন যদি এখন আমরা ইর কথা বলি, এক্সটেন্ডেড নিউক্লিয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি তো আপনারা বুঝেনি। আরেকটা হচ্ছে যে ফ্যামিলিজ অফ ওরিয়েন্টেশন আর ফ্যামিলিজ অফ প্রোক্রিয়েশন। ফ্যামিলিজ অফ ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি যেই ফ্যামিলিতে জন্মাবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, আর আপনি যেই ফ্যামিলিতে বাচ্চা জন্ম দিবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। তার মানে ধরেন যে আপনার বাবা জন্মিয়েছে আপনার দাদার বাড়িতে, তাহলে আপনার বাবার ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন হচ্ছে আপনার দাদার ফ্যামিলিটা। আর আপনার বাবা নিজে একটা ফ্যামিলি তৈরি করেছে, সেখানে হচ্ছে আপনাকে জন্ম দিয়েছে, তাহলে আপনার বাবার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন হচ্ছে আপনাদের ফ্যামিলিটা। বুঝতে পেরেছেন? কনফিউশন থাকলে বলেন। না ম্যাম বুঝিনি। ম্যাম কুড ইউ প্লিজ রিপিট? প্রক্রিয়েশনটা বলেন। প্রক্রিয়েশন ওরিয়েন্টেশনের মানে কি? আপনাদের ওরিয়েন্টেশন হয় না, ফ্রেশার্স ওরিয়েন্টেশন। ইয়েস ম্যাম। হ্যাঁ, যেই ফ্যামিলিতে আপনি প্রথম মানে ফ্যামিলিটা বুঝেন কি ওরিয়েন্টেশন হয় পৃথিবীতে, যেই ফ্যামিলিতে, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, মানে যেই ফ্যামিলিতে আপনি জন্মাচ্ছেন। আর যেই ফ্যামিলিতে আপনি মানে ধরে নেন যে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর নিজে একটা নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মার থেকে দূরে সরে একটা নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করলেন, যেখানে হচ্ছে আপনি আপনার বাচ্চা জন্মালো। প্রোক্রিয়েট করা মানে হচ্ছে জন্ম দেয়া, ঠিক আছে? সো ওই ফ্যামিলিটা হবে আপনার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। ওইখানে আপনার ওরিয়েন্টেশনের কিছু নাই যে নতুন দেখলেন ফ্যামিলি, আপনি ওখানে ক্রিয়েট করবেন বাচ্চা, জি ম্যাম সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। বুঝতে পেরেছি। হ্যাঁ, জাস্ট মাথায় রাখবেন ওরিয়েন্টেশন হচ্ছে যেই ফ্যামিলিতে আপনি জন্মাবেন, আর যেই ফ্যামিলিতে আপনার বাচ্চা জন্মাবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। এটাই। এরপরে হচ্ছে আচ্ছা মানে ক্লিয়ার তো? কেউ কেউ ক্লিয়ার না হলে বলেন, সমস্যা নেই, আবার বলবো। ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ বলেন। আরেকবার একটু যদি রিপিট। শিওর ওকে বলছি। একটা হচ্ছে ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন। ধরেন যে আপনার বাবা যে আপনার দাদা বাড়িতে জন্মিয়েছে, তাহলে আপনার দাদা বাড়ি আপনার বাবার ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, যে ওই ফ্যামিলিতে সে জন্মিয়েছে। তাহলে আপনার বাবার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশনটা কোনটা সেটা বলেন আমাকে। আমাদের ফ্যামিলিটা। এক্স্যাক্টলি, এটাই তো। আপনার ফ্যামিলিতে আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, ঠিক আছে? আপনার হ্যাঁ, তাহলে আপনার
বাবার জন্য আপনার দাদা বাড়ি হচ্ছে ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, আর তার নিজের ফ্যামিলিটা হচ্ছে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। এটাই। ম্যাম দুইটা কি সেম হতে পারে না? অবশ্যই। যদি এক্সটেন্ডেড ফ্যামিলিতে হয় তাহলে আপনার দাদার ইও হচ্ছে বাড়িতেই হচ্ছে আপনার বাবা জন্মিয়েছে, আবার মানে যেই ফ্যামিলিতে আপনার বাবা জন্মিয়েছে সেই ফ্যামিলিতেই হচ্ছে আপনি জন্মাচ্ছেন। হ্যাঁ ম্যাম ওইটাই আর কি। ওকে ম্যাম। আচ্ছা, ম্যাট্রিলোকাল অ্যান্ড প্যাট্রিলোকাল, এখানে হচ্ছে লোকালিটি মানে প্লেসের উপর ভিত্তি করে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। যদি মানে বিয়ের পর হাজবেন্ডের ফ্যামিলির সঙ্গে ওয়াইফ থাকতে আসে, হ্যাঁ, বা ওই হাজবেন্ডের ফ্যামিলির সাথে ওয়াইফ কো রিসাইড করে, তাহলে হচ্ছে সেটাকে বলবে যে প্যাট্রিলোকাল ফ্যামিলি। হ্যাঁ, হাজবেন্ডের ফ্যামিলির সঙ্গে মেয়েটা মানে ওয়াইফ হচ্ছে বাস করছে। হ্যাঁ, আর যদি হচ্ছে বিয়ের পর ওয়াইফের ফ্যামিলির সঙ্গে হাজবেন্ড থাকতে যায় তখন বলা হবে ম্যাট্রিলোকাল, বাংলায় বলে ঘর জামাই। হ্যাঁ, সো মানে আমরা বাংলাদেশিরা ঘর জামাই বলি। সো বেসিক্যালি ম্যাম ম্যাট্রিলোকাল বেসিক্যালি বলেন। ম্যাম গৃহিণী আর ঘর জামাই এই দুইটা জিনিস। হ্যাঁ, জি, গৃহিণী। তাহলে গৃহিণী আসলে বলা যায় না, গৃহিণী মানে তো হোম মেকার। সো আচ্ছা, ও আচ্ছা, না না, আসলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তো সবাই হচ্ছে প্যাট্রিলোকালটাই মেইনলি করা হয়, বেশিরভাগই হচ্ছে ফলো করে যে মেয়েরা হচ্ছে বিয়ের পর হাজবেন্ডের বাসায় যায়। হ্যাঁ, আর এই তো তো কি মিস ঘর এটা কি জামাই পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক এই থিমটা? হচ্ছে যে আবার মানে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক হলেও অনেক সময় হচ্ছে প্যাট্রিলোকাল হতে পারে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা ম্যাটার করে না অনেক সময়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু কালচার আছে যেখানে হচ্ছে পিতৃতান্ত্রিক কিন্তু হচ্ছে ম্যাট্রিলোকাল হয়। আই নো ইটস মানে সরি মাতৃতান্ত্রিক কিন্তু প্যাট্রিলোকাল হয়। হ্যাঁ, কেননা মাতৃতান্ত্রিকে আপনার ইনহেরিটেন্সটা মেয়েতে পায়, মানে মায়ের ইনহেরিটেন্স মেয়ে পাচ্ছে এরকম বিষয়, বাট ওইটার জন্য ম্যাট্রিলোকালি হতে হবে এমন কোনো বিষয় নাই। আচ্ছা, এরপরে আসেন যে স্পাউসের সংখ্যার উপর ভিত্তি করে আবার ফ্যামিলি কয়েকটা টাইপের হয়, 4টা টাইপের হয়। সেটা হচ্ছে মনোগ্যামি, যদি হচ্ছে একজন হাজবেন্ড একজন ওয়াইফ থাকে বা দুইজন পার্টনার থাকে এবং তারা বিয়ে করে তাহলে সেটাকে মনোগ্যামি বলা হয়, যে একজন একজন করে বিয়ে। পলিগ্যামি হচ্ছে যদি আপনার একাধিক বিয়ে হয়। হ্যাঁ, এখন এই পলিগ্যামিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পলিগিনি আর একটা হচ্ছে পলিএন্ড্রাই। ঠিক আছে, পলিগিনি হচ্ছে ধরেন আমাদের আবরার সুন্নত পালন করবেন, উনি বললেন আমি 4টা বিয়ে করব। হ্যাঁ, তখন আমরা বলবো যে উনি হচ্ছেন পলিগিনিতে চলে গিয়েছেন, মানে একজন হাজবেন্ডের মাল্টিপল ওয়াইফস। ওকে, মাথায় রাখেন পলিগিনিটা হচ্ছে একজন হাজবেন্ডের মাল্টিপল ওয়াইফস। হ্যাঁ, 2 বা তার থেকে বেশি। আর যদি একজন ওয়াইফের মাল্টিপল হাজবেন্ডস থাকে সেটাকে আমরা বলি পলিএন্ড্রাই। বুঝতে পেরেছেন? সো আবার বলছি, মনোগ্যামিটা হচ্ছে 2 জন পার্টনার যদি থাকে, হাজবেন্ড ওয়াইফ। পলিগ্যামিটা হচ্ছে মাল্টিপল পার্টনার্স থাকলে। এই পলিগ্যামিটা আবার 2 ধরনের, পলিগিনি এবং পলিএন্ড্রাই। পলিগিনি হচ্ছে যদি একজন হাজবেন্ডের মাল্টিপল ওয়াইফস থাকে, পলিএন্ড্রাই হচ্ছে একজন ওয়াইফের মাল্টিপল হাজবেন্ডস থাকলে। আপনারা কি ক্লিয়ার? কনফিউজ থাকলে বলেন। ও, সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ম্যাম। আচ্ছা, গুড। এরপরে অ্যাগেইন ফাংশনালিজম। সো ম্যাম একটু আগের স্লাইডে যাওয়া যাবে? শিওর। লাস্টের দুইটা বুঝি নাই। পলিগিনি এন্ড পলিগিনি, পলিএন্ড্রাই। হ্যাঁ, হ্যাঁ। শিওর।
পলিগ্যামির কথা যে আমি বললাম, এই পলিগ্যামির 2টা টাইপ আছে, ঠিক আছে? মনোগ্যামির কিছু নেই, পলিগ্যামির 2টা টাইপ। একটা হচ্ছে পলিগিনি, সেটা হচ্ছে একজন হাজবেন্ডের মাল্টিপল ওয়াইফস থাকলে সেটাকে পলিগিনি বলে। আর পলিএন্ড্রাই হচ্ছে একজন ওয়াইফের মাল্টিপল হাজবেন্ডস থাকলে, মানে একটা মহিলার অনেকগুলো হাজবেন্ড যদি থাকে তখন সেটাকে পলিএন্ড্রাই বলে। মিস, ম্যাট্রিলোকাল আর প্যাট্রিলোকালের মধ্যে যদি কেউ বিয়ের পর নিউক্লিয়ার ফ্যামিলি গঠন করে তাহলে সেটা কি হবে? দেখেন, সবকিছু ওভারল্যাপ করেন না। ফ্যাক্টটা হচ্ছে যে নর্মালি হচ্ছে যদি এরকম হয় যে মায়ের বাবার ফ্যামিলি থেকে মেয়ে হচ্ছে বিদায় নেয়, হ্যাঁ, এবং হচ্ছে হাজবেন্ডের ফ্যামিলির সঙ্গে গিয়ে থাকে, সেটাকে হচ্ছে প্যাট্রিলোকাল বলবে, ঠিক আছে? আর যদি হচ্ছে মানে দেখেন, যখন হচ্ছে আপনার ইসের অনুষ্ঠান হয় নর্মাল যে বিভিন্ন ম্যাট্রিলোকাল, মানে আমাদের দেশে আমি তো বললাম ওই ঘর জামাই বললাম, কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে প্রপারলি ম্যাট্রিলোকাল বলা যায় না। হ্যাঁ, আপনাদের জাস্ট মাথায় যেন থাকে সেজন্য বলেছি আমি। কিন্তু যখন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেরকম কোনটা কারা জানি, গারো অথবা খাসিয়া, এরা হচ্ছে মানে অনুষ্ঠান, আমরা যেরকম অনুষ্ঠান করে ওরকম অনুষ্ঠান করার মাধ্যমে মানে ওই মানে সবাইকে জানিয়ে ডিক্লারেশন দিয়ে কিন্তু হচ্ছে মানে এরকম করে যে আজ থেকে ছেলে হচ্ছে আমাদের ফ্যামিলির অংশ, আমরা ছেলেকে নিয়ে গেলাম, হ্যাঁ, এরকম করে কিন্তু বিদায় নেয়, ঠিক যেরকম হচ্ছে আমাদের সমাজে মেয়েরা বিদায় নেয়। মিস, গারোরা এটা করে। গারোরা যতদূর সম্ভব, ইউ আর রাইট। হ্যাঁ, সো হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আপনার তখন আমরা আসলে এই যে ম্যাট্রিলোকাল প্যাট্রিলোকালের বিষয়টা আমরা দেখি। সো মানে হ্যাঁ বলেন। Miss, what's the difference between matrilocal and matrilineal? ম্যাট্রিলিনিয়াল তো আলাদা জিনিস। Miss, আর ওখানে same জিনিস preach করে basically like women have the authority. হ্যাঁ, কিন্তু হচ্ছে ম্যাট্রিলোকালে হচ্ছে আপনার ওমেনদের অথরিটি হবে, এটাকে বলেছে। অনেক মানে এই যে যদি আমি বলি যে অনেক ঘর জামাই আছে যারা হচ্ছে লিটারেলি হচ্ছে যে মানে বাসা মানে ওই পেট্রিয়ার্কাল সোসাইটি, মানে পেট্রিয়ার্কাল ওই ইটা থাকে তাদের। হ্যাঁ, কিন্তু ম্যাট্রিলোকাল অ্যাজ ইন যে হাজবেন্ড যে জাস্ট মানে হাজবেন্ড যে হচ্ছে ওয়াইফের বাড়িতে থাকবে, জাস্ট রিসাইড করবে, এইটাই। So like কিন্তু এখানে হচ্ছে আপনার এটার জন্য আপনার কি বলে ইনহেরিটেন্সের তো কোনো বিষয় আসছে না, কিন্তু ম্যাট্রিলিনিয়ালে তো হচ্ছে ইনহেরিটেন্সের বিষয় আসবে, হ্যাঁ, প্রপার্টির বিষয় থাকবে। ম্যাট্রিলোকালে তো ওটা থাকছে না। এখানে শুধু ম্যারেজ এন্ড ফ্যামিলিটার মানে স্ট্রাকচারটা কি সেটা বোঝাচ্ছে। ম্যাম, তাহলে ম্যাট্রিলোকাল আর ম্যাট্রিআর্কাল এই দুইটা টার্ম কি ডিফারেন্ট? মানে হ্যাঁ, ইয়েস মিস, ম্যাট্রিআর্কিতে তো আচ্ছা, তখন কি ইনহেরিটেন্সটা মানে মায়ের তরফ থেকে আসবে? আচ্ছা, ম্যাট্রিআর্কিতে ইনহেরিটেন্স থাকবে যেটা ম্যাট্রিলোকালে থাকবে না। না, ম্যাট্রিলোকালটা এখানে জাস্ট আপনার একটা ফ্যামিলি রেসিডেন্স, হ্যাঁ, রেসিডেন্সটা কিভাবে হচ্ছে ফর্ম করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য জাস্ট লোকালিটি নিয়ে কথা বলছে, দ্যাটস অল। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা ফাংশনালিজম নিয়ে একটু কথা বলি। আপনাদের এই ফাংশনালিজম ইন ফ্যামিলি, এখানে যেটা হয়েছে যে এখানে বলা হচ্ছে এমিল ডুরখেম কিন্তু এখানে কোনো কথা বলেনি। হ্যাঁ, এইখানকার ফাংশনালিজম আসলে আপনারা এমিল ডুরখেইমকে কোনোভাবেই গালাগালি করবেন না। এখানে হচ্ছে এমিল ডুরখেইমের যে আইডিয়াটা ছিল সেটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ট্যালকট পার্সনস বলে একটা লোক, সে অ্যাকচুয়ালি মানে এটা প্রপোজ করেছে আপনার এই থিওরিটা। সো আপনাদের কিন্তু মানে এরকম করে ডাইরেক্ট কনফিউজ করার জন্য কোশ্চেন আসে যে হচ্ছে যে ট্যালকট পার্সনস এর মানে ফাংশনালিস্ট ভিউ ইন ফ্যামিলিতে এরকম করে একটা কোশ্চেন দিয়ে দেয় যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, অর কেন এটা
খুব ক্রিটিসাইজড করা হয়েছে, হ্যাঁ, এরকম টাইপের। সো এটা মাথায় রেখেন যে ফ্যামিলি ফাংশনালিজম ইন ফ্যামিলিটা হচ্ছে এমিল ডুরখেইম না, ক্যালকট পার্সনস এর ভিউ থেকে কথা বলা হয়েছে। কনফিউজড হবেন না। আচ্ছা, থিওরিটিক্যাল অ্যাপ্রোচে এখানে ফাংশনালিজমে সে যেটা বলেছে, এই মিস্টার ক্যালকট পার্সনস, সে বলছে একটা ফ্যামিলি, হ্যাঁ, সোসাইটিতে একটা ফ্যামিলি পারফেক্টলি অর্ডার মেনটেন করা বা ফাংশন করার জন্য দুইটা খুব স্ট্রিক্ট ডিভিশন অফ লেবার থাকতে হবে। ওকে, ম্যান অ্যান্ড ওম্যানের মানে জেন্ডার বেসড ফাংশন থাকবে। ম্যান হবে অলওয়েজ দ্য ব্রেড উইনার বা তার ইনস্ট্রুমেন্টাল একটা রোল প্লে করতে হবে। সে হচ্ছে ইকোনমিক বিষয়টাই শুধু দেখবে, ইকোনমিক আর্নিংটাই শুধু দেখবে, আর কোনো কিছু না। আর ওম্যান যে হবে সে অনলি হোম মেকার হবে, মানে হচ্ছে যে মানে সে হচ্ছে ইকোনমিক কোনো রকম রোল সে প্লে করবে না, অনলি সে হচ্ছে চাইল্ড রিয়ারিং করবে, আপব্রিঙ্গিং এর মধ্যে সে কাজ করবে, বাসাটা ম্যানেজ করবে। এটাই হচ্ছে তার ডিভিশন অফ লেবার, তার ফাংশন ফ্যামিলিতে। ওকে, বুঝতে পেরেছেন সে কি বলতে চেয়েছে? আপনার মানে সে এটা বলছে যদি এইটা না হয়, মানে এই ফাংশনটা না ফুলফিল হয়, তাহলে সেই ফ্যামিলিটা ডিসফাংশনাল ফ্যামিলি। আপনাদের এই ব্যাপারে মতামত কি? তার সাথে সবাই এগ্রি করছেন? মিস তার ফাংশন নিয়ে তার নিজেরই থাকা উচিত, সমাজে Good, এটার thank কোনো you so প্রভাব পড়া much. উচিত না। Misogynistic. হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জন্যই হচ্ছে আপনারা গালি দেবেন, আমরাও হচ্ছে ওকে মন ভরে গালি দেই, কিন্তু একাডেমিক ওয়েতে। আচ্ছা, সে বলছে যে ফ্যামিলির অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা ফাংশন। একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, যে ফ্যামিলি থেকে আপনি ফার্স্ট হচ্ছে মানে ভ্যালুজ, তারপরে নর্মস, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল যে বিভিন্ন কালচারাল যে ইন্ট্রোডাকশন গুলো, সেগুলো হচ্ছে আপনার মানে সোশ্যালাইজেশনের যা যা দরকার সবকিছু হচ্ছে আপনি ফ্যামিলি আপনাকে প্রথম শিক্ষা দিবে। ওকে, আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন, মানে আপনাকে আপনার লাইফে যেন এই যে আপনাকে যে ভ্যালুজ গুলো শিক্ষা দেয়া হলো সেগুলো যেন স্ট্যাবল হয়ে, সেগুলো নিয়ে আপনি স্ট্যাবল হয়ে পরবর্তী জেনারেশনে যেন আপনি সেটাকে পাস অন করতে পারেন। এই জন্য আপনাকে বিয়ের জন্য পুশ দেওয়া, হ্যাঁ। সো মানে হচ্ছে আপনাকে নতুন আরেকটা ফ্যামিলি তৈরি করার জন্য এক ধরনের পুশ দেয়া ফ্যামিলির কাজ সে মনে করে। সো মিস তার আরেকবার বলবেন পার্সোনালিটি? হ্যাঁ, আমি দুইটাই বলি। প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে যে আপনি ফ্যামিলি থেকে ভ্যালুজ, নর্মস এবং সোসাইটির যা যা শিক্ষা আছে সেগুলো আপনি প্রথম ফ্যামিলির কাছ থেকেই শিখলেন, এটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। আর পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশনটা হচ্ছে যে আপনি যেই ভ্যালুস গুলো শিখলেন সেগুলো হচ্ছে পরবর্তী জেনারেশনে তো পাস অন করতে হবে সেম ভ্যালুস গুলো, হ্যাঁ। এই জন্য আপনাকে হচ্ছে বলা হচ্ছে যে আপনাকে স্ট্যাবল একটা পার্সোনালিটি মেনটেন করতে হবে, এবং এটার জন্য আপনার বিয়ে করা দরকার এবং বাচ্চা জন্ম দেওয়া দরকার। এবং এই যে এই ঘটনাটা ঘটবে মানে ঘটাবেন, সেটার জন্য ফ্যামিলি আপনাকে এনকারেজ করবে বা কিছুটা হচ্ছে পুশ দিবে যে আপনি কাজটা করেন। এটাই হচ্ছে পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন, যে আপনার যে পার্সোনালিটিটা ফ্যামিলি তৈরি করে দিল সেটা স্ট্যাবল করা। বুঝতে পেরেছেন? কনফিউজ থাকলে বলেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ম্যাম একটু আবার ক্লিয়ার করলে বেটার। কেন হচ্ছে এটা মোস্টলি হচ্ছে আপনার এক্সামে আসে। আচ্ছা, ইয়েস ম্যাম, একটু আবার ক্লিয়ার করলে তাহলে বেটার। আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলছি। মিস্টার ক্যালকট পার্সনস বলেছে যে মানুষের একটা ফ্যামিলির প্রপারলি ফাংশন করার জন্য, অর্ডার মেনটেন করার জন্য
2টা ডিভিশন অফ লেবার থাকবে এবং এই ডিভিশন অফ লেবারটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। সেটা হচ্ছে ম্যান অ্যান্ড ওম্যানের রোলটা কি প্লে করবে। ম্যান হবে হচ্ছে ব্রেড উইনার বা ইকোনমিক রেসপন্সিবিলিটি অনলি ম্যানরা হচ্ছে করবে, ফলো করবে, প্লে করবে, আর ওমেনরা অনলি হোম মেকার হবে এবং ইকোনমিক তাদের কোনো রোল থাকবে না ইকোনমিক কন্ট্রিবিউশনের ক্ষেত্রে। ওকে, এবং ফ্যামিলির ফাংশনও হবে 2টা। একটা হচ্ছে ফ্যামিলি থেকে বাচ্চাদেরকে ফার্স্ট সোশ্যালাইজেশন শেখানো হবে, যে ভ্যালুস কি হবে, আপনি যে সোসাইটিতে বাস করছেন সেখানে ভ্যালুস গুলো কি, সেখানে কিভাবে করে আপনি কালচার গুলোকে ফলো করবেন, হ্যাঁ কি কি নর্মস আছে, হ্যাঁ সব সোশ্যালাইজেশনের সব কিছু ফ্যামিলি আপনাকে প্রাইমারি শিক্ষাটা দিবে। প্রথম শিক্ষাটা আপনি ফ্যামিলির কাছ থেকে পাবেন এবং এর ফলে আপনার যে পার্সোনালিটিটা তৈরি হলো সেটাকেও স্ট্যাবল করার দায়িত্ব ফ্যামিলির। সো ফ্যামিলি যেটা করবে এরপরে আপনাকে শিখিয়ে পড়িয়ে বড় করা হলো, তো তারপরে বলবে যে আপনি বিয়ে করেন এবং এই যে ভ্যালুগুলো আপনাকে শেখানো হলো সেইটা আপনার পরের জেনারেশনে পাস অন করেন, মানে আপনার বাচ্চাকেও এই ভ্যালুটাই শেখান। হ্যাঁ, এটাতে আপনার যেটা হলো যে ধরে নেন যে মানে আপনি সেম ভ্যালুটাই যখন পাস অন করছেন আপনার কিন্তু তার মানে একটা স্টেবল পার্সোনালিটি হয়ে গেছে, আদারওয়াইজ আপনি কিন্তু ডিফারেন্ট কিছু শিখাবেন। সো এই জন্য হচ্ছে ফ্যামিলি বলছে আপনি বিয়ে করবেন, স্টেবল হবেন লাইফে এবং হচ্ছে আপনার ভ্যালুগুলো পাস অন করবেন। এটা হচ্ছে পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন। বলে না আমাদের দেশে বিয়ে করে এখন থিতু হতে হবে, বিয়ে করলে হচ্ছে লাইফে কি কি জানি হয়, হ্যাঁ তো ওরকম বিষয়। এবং ফ্যামিলিতে হচ্ছে বিয়ের একটা এইজের পর বিয়ের জন্য পুশ দিতে থাকে, ওইটাই বলেছে, এটা ফ্যামিলির কাজ। বুঝতে পেরেছেন? কনফিউজ হলে বলেন। জি মিস, বুঝেছি। গুড। এখন হচ্ছে এই যে যারা যারা হচ্ছে আপনি মানে ইনাকে গালি দিতে চান, হ্যাঁ তারা মন খুলে গালি দিতে পারেন, কেন হচ্ছে এখানে এই থিওরিটা বা এই আইডিয়াটা বা ভিউটা হাইলি ক্রিটিসাইজ করা হয়েছে। মানুষ বলছে যে আপনার মানে মডার্ন সোশিওলজিস্টরা বলে যে যদি এখন একজন একজন যদি সিঙ্গেল প্যারেন্টস হয়, হ্যাঁ তার একটা বাচ্চা আছে, একজন মহিলা, হ্যাঁ তাহলে তার যে ফ্যামিলিটা, সে ধরে নেন যে বিয়ে করলো না আর বাচ্চাকেই বড় করছে, হ্যাঁ তাহলে কি তার ফ্যামিলিটা কোনো ফ্যামিলির পর্যায়ে পড়ে না? কিংবা যদি কোনো ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে নিঃসন্তান, চাইল্ডলেস ফ্যামিলি, তাহলে কি তাদের ফ্যামিলি কোনো এর মধ্যে পড়ে না? কি বলে কোনো মানে ফাংশন নেই, এই কথাটা আপনি বলবেন? কোন কোন পয়েন্টে আপনি ওকে গালি দিতে পারেন, এটা হচ্ছে আসল কথা। তো আমরা হচ্ছে যে পয়েন্টে গালি দেই বা ক্রিটিসাইজ করি সেটা হচ্ছে যে সে আসলে কেবলমাত্র কি করেছিল, সে এর পরে আপনার ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকান গভর্নমেন্ট কি করলো, ট্রাই করছিল যে দেখেন ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে একটা বিরাট অ্যামাউন্টের সোলজাররা দেশে ফিরে আসে, হ্যাঁ কিন্তু ওদের না পিটিএসডি ছিল, মানে ওরা হচ্ছে খুবই মানে মেন্টালি খুব ট্রমাটাইজ ছিল। সো এখন আমেরিকান সরকার চাইছিল যে অ্যাট এনি কস্ট হচ্ছে যে ঈদেরকে মানে ওদেরকে একটা নর্মাল লাইফের মধ্যে পুশ করতে, হ্যাঁ এবং আরেকটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে বাসায় যেন কনস্ট্যান্টলি মানে তাদের লাভড ওয়ান্স থাকে, মানে ওয়াইফ থাকে, এটা হচ্ছে এনশিওর করা। তো এখন ক্যালকাট পার্সন যা করলো সেটা হচ্ছে যে ওই ওই অবস্থার উপর ভিত্তি করে সে হচ্ছে বলল যে আসলে আপনাদের ফ্যামিলিগুলো, স্পেশালি সে মিডল ক্লাস হোয়াইট আমেরিকান ফ্যামিলিদের কথা বলেছে, যে আপনাদের ফ্যামিলিগুলো তখনই ফাংশন করবে যদি হচ্ছে আপনারা
আপনাদের হাজবেন্ডদেরকে কাজবাজ করতে দেন, কেননা যত বেশি মানে ওখানে এরকম কথা বলা হচ্ছিল যে পিটিএসডির মধ্যে আপনি যেহেতু আছেন, মানে ওরা যেহেতু পিটিএসডির মধ্যে আছে, ওরা যদি কাজবাজ করতে থাকে তাহলে হচ্ছে কাজের সময় একটা বড় ডিস্ট্রাকশনের মধ্যে তারা যাবে। হ্যাঁ, কেননা বাসায় যদি কন্টিনিউয়াসলি বসে থাকে বা তারা যদি কোনো কাজ না করে, ছেলেরা যারা সোলজার, হ্যাঁ, তাদের প্রবলেম হবে। সো এই জন্য হচ্ছে তাদেরকে কাজের মধ্যে ঠেলে দেন, আর বাসার মধ্যে কনস্ট্যান্টলি থাকুক, মহিলারা থাকুক, সো দ্যাট হচ্ছে বাসার সবকিছু গুছানো থাকে, এবং হচ্ছে তারা এই সোলজার গুলো যখন বাড়িতে ফিরে আসবে তখন যেন সবকিছু মানে তাকে, সে যদি অনেক সময় হয়তো বা অনেক অনেক সোলজারে এনজাইটি ফিল করতো, হ্যাঁ, না মানে বাসায় আসার পরই হচ্ছে যখনই ডিস্ট্রাকশনটা চলে যেত আবার হচ্ছে নার্ভাস ব্রেকডাউন হতো বা মেন্টাল ব্রেকডাউন হতো, হ্যাঁ, তখন তাকে সামলানোর জন্য কনস্ট্যান্টলি মেয়েদেরকে থাকতে হবে। এটা ছিল তার আইডিয়া। হ্যাঁ, যেটাকে হচ্ছে ওই সময় মানে এই থিওরিটাকে অনেক প্রেইজ করা হয়েছিল। ওকে, কিন্তু এখন আমরা না এই থিওরিটা ইউজ করি হচ্ছে ক্রিটিসাইজ করার জন্য, যে এরকম মানে আনফরচুনেটলি এখনো পর্যন্ত কিন্তু এরকম আইডিওলজি নিয়ে মানুষ চলছে, এবং এটা শুধুমাত্র যদি মনে করেন যে বাংলাদেশের কথা বলছি না, হ্যাঁ, হোল ওয়ার্ল্ড ওয়াইড এরকম চিন্তা থাকে যে আচ্ছা ঠিক আছে, ছেলেরাই হচ্ছে মেইন প্রোভাইডার হোক, হ্যাঁ, মেয়েদেরা যদি জব করে ওটা হবি হিসেবে নেওয়া হোক, হ্যাঁ, প্যাশন ট্যাশন নিয়ে ওরকম মাথা না ঘামালেও চলবে। সো ওই তখন আপনার এই জন্য আমরা এটাকে মানে এই জন্য পড়ি যে এই যে আইডিয়াটা, এটা হচ্ছে একটা ক্রিটিসাইজ করার মতো একটা আইডিয়া, রাদার হচ্ছে যে কোনো পার্সন যদি মনে করে যে সে কখনো বিয়েই করবে না, হ্যাঁ, সে একটা ধরে নেন যে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করলো, হ্যাঁ, তারপরও আমরা তাকে ফ্যামিলি বলবো, আমরা তাকে মানে সেইম ফিল করাবো না, বা সে কখনো হচ্ছে একটা ফাংশনাল ফ্যামিলি তৈরি করতে পারবো না, এরকম কোনো কিছু না। হ্যাঁ, কোনো মানে স্পাউসের যদি বাচ্চা কখনো না হয়, হ্যাঁ, তার মানে এটা না যে তাদের ফ্যামিলিটা কোনো ফ্যামিলির পর্যায়ে পড়া না, হ্যাঁ, তাদের ফ্যামিলিকেও আমরা ফ্যামিলি বলবো। ঠিক আছে, একটা উইডো, হ্যাঁ, যার হয়তো বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তার ফ্যামিলিকেও আমরা ফ্যামিলি বলবো। একটা ফ্যামিলি যেখানে বাবা মা দুইজনেই চাকরি করে, হ্যাঁ, তার মানে হচ্ছে দুইজনাই কিন্তু ব্রেড উইনার, হ্যাঁ, তারা আর্নিং মেম্বার হিসেবে কাজ করছে, সেই ফ্যামিলিটাও একটা ফ্যামিলি। হ্যাঁ, কোনো ফ্যামিলিতে যদি বাবা মা কাজ করছে না কিন্তু হচ্ছে তাদের বাচ্চা মানে তাদের সন্তান হচ্ছে কাজ করছে, জব করছে, হ্যাঁ, এবং সে মেইন আর্নিং মেম্বার, সেই ফ্যামিলিও ফ্যামিলি। সো মানে এরকম তার কথায় কিন্তু আমি যতগুলো উদাহরণ বললাম সবগুলোই হচ্ছে ডিসফাংশনাল ফ্যামিলি, যেটা ক্রিটিসাইজ করা হচ্ছে যে না, এরকম কোনো ঘটনা নাই। আপনারা কি বুঝতে পেরেছেন যে কোন ব্যাপারটা নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে? আপনাদের যদি কোশ্চেন আসে দেখবেন এটাই আসবে যে কোন বিষয়টাকে ক্রিটিসাইজ করা হয়েছে, তখন আপনারা কিন্তু বলবেন যে ও বলেছে মেনরা ব্রেড উইনার হবে, ফিমেলরা হোম মেকার হবে, অ্যান্ড এই জিনিসটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। হ্যাঁ, এবং আপনাদের বইয়ে কিন্তু আমি যা যা বললাম সেগুলো লিখে দেওয়া আছে, সো বইটা পড়বেন, কোশ্চেনের জন্য বইটা পড়বেন, কোশ্চেনের অ্যান্সারের জন্য। আপনাদের কোনো কনফিউশন থাকলে বলেন। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। শিওর, বলেন। পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশনটা নিয়ে। শিওর বলেন। ম্যাম আপনি বলেছেন যে ফ্যামিলি থেকে প্রাইমারি সোশ্যালাইজেশনের কারণে যে সোশ্যাল ভ্যালুস, নর্মস এন্ড অল দ্য আদার থিংস আই হ্যাভ লার্নড, এই জিনিসগুলো আমি পেয়ে যে আমার ভ্যালুসগুলো আমার মধ্যে স্টেবিলাইজড হবে বা আমার মধ্যে স্টেবল হবে। হ্যাঁ, বেসিক যে ভ্যালুসগুলো, यस, হ্যাঁ, এটা তখনই হচ্ছে কি আমার পার্সোনালিটি স্টেবিলাইজেশনের মধ্যে আমি বলতে পারি। ঠিক আছে, যদি এমন হয় না, মানে আমি জাস্ট একটু মানে আজব কোশ্চেনই করছি, মানে যে যদি না হয়, মানে আমার মধ্যে যদি ওই স্টেবল মানে ভ্যালুস গুলা ইনপুট না হয়, বা আমি যদি অন্যভাবে নিজেকে সেট করি, বা থাকে না যে আমি শুনলাম না, আমি তখন কি পার্সোনাল স্টেবিলাইজেশন হচ্ছে না? না, হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এবং ওই যে ফ্যামিলি হিসেবে ওই ফ্যামিলিটা ফেল করলো, ডিসফাংশনাল হয়ে গেল, এটাই হচ্ছে সমস্যা, মানে অ্যাকর্ডিং টু ক্যালকাট পারসন, আমাদের মতে না। আচ্ছা, তারপর হচ্ছে কি ম্যাম, যদি ম্যাম ধরেন মানে পুরোপুরি দিতে পারেনি যেভাবে তারা চাচ্ছিল, ফর এক্সাম্পল ধরেন
at least যদি 50% হতো তাহলে বলতো যে না সাকসেসফুল আমার ভ্যালুস গুলো আমার আইডিয়ালস গুলো নিতে, বাট আমি মানে 50% হয়নি 30-40% কিছু কিছু আসছে আর কি। মানে এভাবে যদি আমি চিন্তা করি তাহলে কি সেটাকে বলবো যে পার্সোনালি স্টেবিলাইজড হয়েছে? না অ্যাকচুয়ালি মানে হচ্ছে এখানে পার্সোনালিটি স্ট্যাবিলাইজ হওয়াটাকে না এইভাবে করে বলছে যে মানে আপনাকে ধরে নেন ফর এক্সাম্পল, হ্যাঁ আপনাকে ভ্যালু দেওয়া হলো হচ্ছে মানে ইসলামিক ভ্যালু দেওয়া হলো, আপনি হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি এইথিস্ট হয়ে গেলেন, হ্যাঁ তখন ক্যালকাট পার্সন বলছে যে তাহলে মানে শেষ, হ্যাঁ এখানে ম্যাম হবে আমি না। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই ইকম করছি যে অনেক ফ্যামিলিতে আছে ইসলাম শিক্ষা দিচ্ছে বাট they are মুসলিম বাট এট দ্য সেম টাইম they actually follow মুসলিম ইসলাম রিলিজিয়ন বাট এট দ্য সেম টাইম যে তারা হচ্ছে কি বেশিরভাগ মানে বেসিক জিনিসগুলো পালন করে না, তার মতো থাকে আর কি। ফ্যামিলি চাচ্ছে শুধু ইসলাম ধর্মটা না তার আইডিয়ালস গুলো আর কি পালন করা, ওই ক্ষেত্রে করছে না, সেক্ষেত্রে কি ফেইল হচ্ছে নাকি স্টেবিলাইজ হ্যাঁ হচ্ছে না? অ্যাকর্ডিং টু ক্যালকাট পার্সন ফেইল হচ্ছে। ফেইল হচ্ছে। আচ্ছা কেন আর ম্যাম হচ্ছে যে আপনি খুব বেসিক জিনিসকে হচ্ছে যে মানে করে ফেলছেন, নিয়ে ঝামেলা করে ফেলছেন। মানে আমি পালন করছি না মানছে বাট পালন করছে না অনেকে আর কি, যেটা না সেই আপনাকে হিসেবে ভ্যালুটা মানে ভ্যালু আপনাকে মানে দেখেন সে তো হচ্ছে খুবই টাইপের কথা বলছে মানে খুবই মানে কি বলবো একটা পার্সপেক্টিভে বলেছে অ্যাকচুয়ালি হ্যাঁ আই থিংক। এখন পয়েন্টটা হচ্ছে কি তার কথাটাকে আমরা মানি না, কেননা হচ্ছে পয়েন্টটা দেখেন জেনারেশন একটা টাইমের বিষয় আছে, জেনারেশনের বিষয় আছে। এখন আপনি চেঞ্জ হবেনি, হ্যাঁ আপনার পার্সপেক্টিভও চেঞ্জ হবে, হ্যাঁ তো এইটার উপর ভিত্তি করে সে যেভাবে করে বলছে এভাবে করে আসলে মানে বর্তমান সমাজ কাজই করে না। আচ্ছা মানে আরেকটা এগুলো ম্যাম উনি হচ্ছে কি এটা আপনার দিয়ে শুধু বংশ পরম্পরা বুঝাতে চেয়েছিলেন? না মানে বংশ পরম্পরার যে মানে না ইয়েটা আর কি? না আপনাকে বিয়ের জন্য গুতাতে হবে, আপনাকে জীবনে থিতু হতে হবে, হ্যাঁ এবং তাদের দেওয়া ফ্যামিলির যে শিক্ষাটা সেগুলো হচ্ছে পালন করতে হবে এবং পাস অন করতে হবে, এটা বুঝিয়েছে। ম্যাম যদি আপনি যে বললেন যে ফ্যামিলিতে বিয়ের জন্য প্রেসার দাও, এটা কিভাবে পার্সোনালি স্টেবিলাইজড করলো মানে কেন কিভাবে হচ্ছে কানেক্ট? আদারওয়াইজ আপনি তো উড়ে উড়ে বেড়াবেন, সিঙ্গেল থাকবেন। হ্যাঁ তো তখন হচ্ছে সে বলছে যে তাহলে তো আপনি একটা ফ্যামিলি তৈরি করতে পারছেন না। আচ্ছা দে আর অ্যাকচুয়ালি মানে মানে তার প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে এটা অ্যাকচুয়ালি ভ্যালুসটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমাকে ফ্যামিলি গঠন করতে হবে জাস্ট লাইক গঠন করতে হবে, প্রিভিয়াস। হ্যাঁ হ্যাঁ কেন এটা আপনার মেইন কাজ, মানে আপনার মানে তার কথাটা হচ্ছে যে আপনাকে একটা ফ্যামিলি তৈরি করতে হবে এবং সেই ফ্যামিলি হচ্ছে যে মানে আপনার ফ্যামিলির কাজ হচ্ছে আপনার বিয়ে দিয়ে দেওয়া, হ্যাঁ আচ্ছা যেন হচ্ছে তাদের ভ্যালুগুলো এস্টাবলিশড হয়, হ্যাঁ এবং তারা মানে সে আপনি বইটা পড়লে বইয়ের মধ্যে দেখবেন ডাইরেক্ট লেখা যে হচ্ছে আদারওয়াইজ আপনার ফ্যামিলিটা মানে আপনার পার্সোনালিটি মানে ওভাবে করে ঠিক থাকবে না, হ্যাঁ এবং আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন না মানে তার মতে, আচ্ছা বুঝতে আর পেরেছেন? ম্যাম জি ফ্যামিলির ম্যাম কাজই হচ্ছে এই জিনিসটাকে এনশিওর করা যে আপনি যেন মানে হেলদি লাইফ লিড করেন মানে আচ্ছা ফিজিক্যালি এবং মেন্টালি। আচ্ছা আরেকটা ম্যাম হচ্ছে কি আপনি যে বলেন ক্রিটিসাইজিং তার বিষয়টাকে নিয়ে, এখন এটাকে শুধু ক্রিটিসাইজ যারা পরবর্তীতে করেছে এরকম কোশ্চেনের সাথে কি এরকম আসতে পারে যে আই ক্যান গিভ মাই ওন অপিনিয়ন অ্যাবাউট দ্যাট? হ্যাঁ দিতে পারবেন, কিন্তু আগে হচ্ছে মানে যদি এখন কোশ্চেন করে আপনার অপিনিয়নও দেন, গো ফর ইট, হ্যাঁ বা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন যেটা খুব ইজি, সেটা হচ্ছে আপনি অন্যরা কিভাবে করেছে ক্রিটিসাইজ করেছে এটা বলে তারপরে আপনি আপনার অপিনিয়ন দিন। এখন কিন্তু ম্যাম ক্রিটিসাইজ করলে আপনি মানে অন্যান্য সোশিওলজিস্টের ক্রিটিসাইজও লিখেন, এটা তো তারপরে রেফারেন্স আপনি দিয়ে দিন, করছে, সেটা ইয়েস তো রেফারেন্স দিয়ে তারপরে আপনি করছে। আপনারটা দিন, দিতে পারেন। এখন কথা হচ্ছে ম্যাম দ্যাটস এটা ডিপেন্ড করছে অ্যাজ ইটস অ্যান অপিনিয়ন সো ইট ক্যান বি ডিফারেন্ট ফ্রম পারসন টু পারসন রাইট? ইয়া সো অবভিয়াসলি শুড দ্যাট বি মানে এটা কি কিছু স্পেসিফিক টাইপই হওয়া লাগবে নাকি যে কোনো কিছু হতে পারে? যেমন দেখেন অনেক এখন ক্ষেত্রে দেখেন আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই ম্যাম, আমি হচ্ছে হ্যাঁ যেমন বলেন বলেন। আমি একটা অন্য প্রসঙ্গ টানছি যে আমি টার্কে থাকতে হচ্ছে গিয়ে যখন বাংলা প্রেজেন্টেশন বা ইংলিশ প্রেজেন্টেশন যখন দিয়েছি ম্যাম একটা ক্ষেত্রে বলেছিল যে ইউ ক্যান গিভ ইউর ওন অপিনিয়ন, ইট ক্যান বি এনিথিং বাট ইউ হ্যাভ টু গিভ দ্য লজিক বিহাইন্ড দ্যাট। আমি লজিক দিয়ে আমি আমার অপিনিয়নটা দিয়েছি যেটা মোস্ট অফ দ্য পার্সনের সাথে ডিনাই করেছিল অ্যাকচুয়ালি, বাট লজিক ছিল। সো যদি ম্যাম আমি ওইটা দিতে পারি
would that be acceptable? হ্যাঁ, কেন হচ্ছে আপনাকে এভাবে বলা হবে যে আপনার সোসাইটি থেকে মানে আপনার সোসাইটি বা বাংলাদেশি সোসাইটির উপর বেস করে আপনি অপিনিয়ন দেন, ঠিক আছে? সো ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে দেখেন মানে এই যে লজিক্যাল একটা গ্রাউন্ড লাগে, এবং এই গ্রাউন্ডটা হচ্ছে যে মানে আমার আমার এর মধ্যে দেখ বলে যে আমার গার্লফ্রেন্ডের অমুক হয়েছে তমুক হয়েছে, এটা কোনো লজিক্যাল গ্রাউন্ড না। হ্যাঁ, No, ma'am. It's about understand? আমি কি কি impact পড়ছে and giving the Exactly. examples of what happening in around us. That should be in a logical phase. হ্যাঁ, আমি যদি বলি যে আমার ভালো লাগছে দেখে আমি করছি, that's a different না, thing. এক্স্যাক্টলি। But আমি যদি হ্যাঁ, বলি আমি যে আপনার হ্যাঁ আমার ইম্প্যাক্ট পড়ছে কি আমার সাইকোলজি কিভাবে কাজ করছে এখনকার দিনে মানুষের, হ্যাঁ আমি বলতেছি হয়তো আমার এটা ভালো লাগতেছে বা এটা উচিত as আমরা সবাই করছি, বাট সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট কিসের ইম্প্যাক্টের কারণে এটা পড়ছে, একই সাথে আমার এই কাজের জন্য ইম্প্যাক্টটা কি পড়ছে, হয়তো বা দুইটা সাকসেসফুল হয়েছে সাথে দুইটা মানে ফেইলিয়রও হয়েছে। না, এখানে একটা ঝামেলা আছে, মানে আমি আপনাকে আমার বলি। অপিনিয়নটা দিচ্ছি আর কি ম্যাম, যে মানে হ্যাঁ, যদি আপনি আমি আপনার লজিক অপিনিয়ন দিবেন, কিন্তু এখানে এটা ঝামেলাটা বললাম। কি আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি কিন্তু ইন্ট্রোডাকশন টু সাইকোলজি পড়ছেন না, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি পড়ছেন। না সোশিওলজি ম্যাম হচ্ছে এটা বলি। না, একটু শুনুন, আমি বুঝতে পেরেছি তো Yes, বাবা, ma'am. আমাকে একটু শুনেন আপনি। জি হ্যাঁ, ম্যাম। আপনারই লাভ হবে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেজরিটি বা সোসাইটির উপরে কি ইম্প্যাক্ট পড়ে সেটা আপনি বলবেন, এবং এখানে ইটস নট অ্যাবাউট যে মানে এভাবে করেই বলবেন যেন এটা যে সোশ্যাল প্রবলেম বা সোশ্যালি ইম্প্যাক্ট পড়ছে এইটা যেন আপনার কথায় ফুটে ওঠে। হ্যাঁ, Yes, আপনার ma'am. কথায় আমি এটা এটা যেন বুঝতে ফুটে পেরেছি। ওঠে না যে এটা আপনার কোনো পার্সোনাল প্রেফারেন্স, না ম্যাম, ঠিক আছে? অবভিয়াসলি ওইটা বলছি, ওকে, ওটার কথাই বলছি, আপনার হ্যাঁ, কথাই ইটস বলছি। ওকে, এটা তো উল্টা ভালো আরো, এটা তো দেয় না কেউ এগুলো, আমরা তো চাই দেখ। না ম্যাম, মাঝে মাঝে একটু কন্ট্রোভার্সি থাকে, এজন্য আমি একটু জিজ্ঞেস করেছি, মানে না, থাকে না কন্ট্রোভার্সি কতগুলো। হলে তো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আপনাকে বলাই ওটাই। হবে আপনার অপিনিয়ন দেন, কিন্তু ওই যে লজিক্যাল একটা গ্রাউন্ড থাকতে হবে। ইয়েস ম্যাম, আউট অফ ডেফিনেটলি। নো হোয়ার হলে তখন আমরা ঝামেলা করি। জি ম্যাম, ওকে ম্যাম, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদেরকে আমি হচ্ছে আমার ল্যাপটপটা ওপেন হয়ে গিয়েছে, সো আমি হচ্ছে একটু লিভ নিয়ে আবার আমি ঢুকছি। ওকে, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি পিডিএফটা দেখতে পাচ্ছেন? জি মিস। ওকে, পারফেক্ট। দেখেন পিডিএফ এর মধ্যে আমি কাইন্ডলি একটু জুম ইন করতে পারবেন? একটু জুম ইন করেন। স্ক্রিনশট নেবেন? আচ্ছা, না দাঁড়ান। না মিস, স্ক্রিনশট নেব না, দেখা যাচ্ছে না তো চলবে। এই যে এর থেকে জুম ইন করলে কাটা পড়ে যাবে ইনফরমেশন গুলো। দেখেন এখানে আপনার এই যে ফাংশনালিজমটা স্টার্ট হলো। হ্যাঁ, দেখেন বোল্ড করে দেয়াই আছে প্রাইমারি সোশ্যালাইজেশন, পার্সোনালিটি স্টেবিলাইজেশন। হ্যাঁ, কিন্তু এখানে যে একদম লাস্টের দিকে আপনার বলা আছে যে কেন করা হয়েছে, এটা অনেক বেশি মাত্রায় ক্রিটিসাইজড। হ্যাঁ, এবং আপনাদেরকে কিন্তু এই ক্রিটিসিজমটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যে আবার দেখেন এখন তো হচ্ছে আপনার সেম সেক্স ম্যারেজ বা
এই সেম সেক্স যে মানে কি বলবো হোমোসেক্সুয়াল ম্যারেজ কিন্তু হচ্ছে আপনার ইউএসএ সহ আরো অনেকগুলো কান্ট্রিতে লিগালাইজ করে দেওয়া হয়েছে। সো ওদের যে ফ্যামিলিগুলো সেগুলোও কিন্তু এখানে হয়ে যাচ্ছে, সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি, চাইল্ডলেস ফ্যামিলি, হোমো সেক্সুয়াল ফ্যামিলিজ, হ্যাঁ মানে উইডোদের যে ফ্যামিলি, হ্যাঁ সব কিন্তু হচ্ছে এখানে বাতিল। হ্যাঁ তো এখন ইনফ্যাক্ট হচ্ছে উইডো কি বলছেন আবার বলেন? উইডো কি মানে উইডো ফ্যামিলি বললেন? উইডো মানে হচ্ছে যে আপনার যদি কেউ একজন মারা যায়, কোনো একজন পার্টনার বা মানে কোনো মেয়ের যদি মানে ওয়াইফের যদি হাজবেন্ড মারা যায়, হ্যাঁ এবং সে যদি এই চয়েসটা মেক করে যে সে আর সেকেন্ড ম্যারেজের দিকে যাবে না, রাদার সে হচ্ছে তার বাচ্চা কাচ্চাকে সে একাই মানুষ করবে, হ্যাঁ তখন হচ্ছে আপনার মানে ওই ফ্যামিলিটাও তার মতে ডিসফাংশনাল ফ্যামিলি। আচ্ছা ম্যাম, থ্যাঙ্কস। হ্যাঁ সো আমি হচ্ছে মানে একদম লাস্টের দিকে আপনি কিন্তু ইগুলা পেয়ে যাবেন, মাঝখানেও কিছু ইনফরমেশন আছে, একটু পড়ে নেবেন, দ্যাটস অল। আচ্ছা ম্যাম, কালকে কি আপনি ক্যাম্পাসে থাকবেন? আগামীকালকে আমি থাকবো না, আগামীকালকে আমার অফ ডে। পরশুদিন? হ্যাঁ থাকবো 10টা থেকে, হ্যাঁ 10টা থেকে থাকবো, মানে 10টা 9:30টায় আমার ক্লাস, 9:30টায় আমার ক্লাস শেষ, তো তারপর থেকে আমি অ্যাকচুয়ালি থাকবো। কয়টা পর্যন্ত থাকবেন? 1টা 2টা এরকম। আচ্ছা ম্যাম, আচ্ছা। আপনি চাইলে হচ্ছে আমাকে ইমেল করে দিন যে কখন থাকবো অর এনিথিং, বাট আমি সকালবেলা থেকে ওই যে ক্লাস শেষ হবে তারপর থেকে আমি থাকবো, আমার 9:20 ক্লাস শেষ, সো আপনি 9:30 ধরেন, তারপরেই তো। আচ্ছা ম্যাম, ওকে আচ্ছা, এই টপিকে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়ান, একটু দাঁড়ান আমি এটা অন করি, আমাদের স্লাইডটা। আপনাদের কিন্তু এই টপিকেও শর্ট করে দেওয়া হয়েছে আপনার সিলেবাস, তো সব কিন্তু পড়তে হবে না, এখন যা পড়াচ্ছি অনলি সেগুলো পড়লেই গুড এনাফ। শর্ট হয়েছে বলতে আমি টপিক কি কমানো হয়েছে? হ্যাঁ আপনাদের অনেকগুলোই টপিক কমিয়ে ফেলা হচ্ছে, আগে এর থেকে বড় ছিল, সিলেবাস ছিল। আপনি যে স্লাইডে যে কয়টা টপিক কভার করেছেন ওগুলা তো সব আছে না? না নেই, ওগুলাও নেই না, যেগুলো আমি জাস্ট পড়াচ্ছি সেগুলো এখন আছে। যেরকম হচ্ছে আপনাদের কমানো শুরু হয়েছে হচ্ছে আপনার থেকে কালচার থেকে, যেরকম কালচারের একটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওইটা পড়ানো হয়নি। আমি যা পড়াচ্ছি অনলি সেগুলো পড়বেন, সবকিছু পড়া লাগবে না। তারপরে একটু ক্লাস শেষে একটু বলে দিন মানে কি কি পড়লে ভালো হয় বা কি কি কোশ্চেন আসতে পারে। হ্যাঁ ওটা তো বলবোই আজকে। আচ্ছা মিস জি, আপনি যে স্লাইডের মধ্যে যখন ক্লাসে অনেকগুলো টপিক বলেছিলেন এগুলো থাকবে না স্লাইডে, এটা মিস আমি ভুলে গিয়েছি, লাস্টের কিছু একটু যদি রিক্যাপ করতে পারতেন কোন টপিকগুলো থাকবে না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ মিস। I will try actually. আমার ল্যাপটপের অবস্থা আজকে, ল্যাপটপের মাথাটা কেন জানি খুব খারাপ চলছে, সো একটু কনফিউজ যে আমি পারবো কিনা, বাট আই উইল ট্রাই। আচ্ছা বাট হচ্ছে আমি এর মধ্যে লিখে দিব আপনার, যেরকম দেখেন এই যে মডার্ন ফ্যামিলি ভার্সেস পোস্ট মডার্ন ফ্যামিলি থাকবে না, আপনার সিম্বলিক ইন্টারাকশনিস্ট অ্যাপ্রোচ থাকবে না, সো তারপরে হচ্ছে চেঞ্জিং প্যাটার্ন থাকবে না, ডিভোর্স এন্ড সেপারেশন পর্যন্তই, তাই তো? আজকে শুধুমাত্র হচ্ছে ফেমিনিস্ট অ্যাপ্রোচ এন্ড হচ্ছে আপনার ফাংশনালিস্ট অ্যাপ্রোচ, দ্যাটস অল, আর কিছু না।
মানে এইখানে আপনি জাস্ট দুইটা থিওরি পড়বেন, ফাংশনালিজম অ্যান্ড ফেমিনিস্ট। ওকে, এছাড়া আর কোনো কিছু পড়া লাগবে না এখানে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে আপনাদের ইন্ট্রোডাকশনের যেটা, ওইটাতে কোনো কিছু চেঞ্জ নাই। হ্যাঁ, কালচারও আসলে ওরকম কোনো কিছু চেঞ্জ হয়নি, আপনার থেকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স এবং হচ্ছে ফ্যামিলি। ওকে, তো আমি হচ্ছে যে কালচারের কি বাদ হয়েছে, ক্রাইম মানে যা যা আছে ওগুলো হচ্ছে আমি আজকে দিয়ে দিব, লিস্ট একটা দিয়ে দিব, সিলেবাসটা কি হবে সেটা আমি দিয়ে দিব। ওকে, আচ্ছা, কেউ কিছু বলতে চাইছিলেন? ওকে, ইন দ্যাট কেস ফেমিনিস্ট অ্যাপ্রোচের মধ্যে অ্যাকচুয়ালি এখানে মানে মেইনলি হচ্ছে বলা হয়েছে যে মেয়েরা মানে ফ্যাক্টটা হচ্ছে কি ফেমিনিস্ট অ্যাপ্রোচটা কাইন্ড অফ হচ্ছে আপনার কে গালাগালি করেছে, মিস্টার ট্যালকট পার্সনসকে। হ্যাঁ, এটা ইটসেলফ আসলে অনেক খুব একটা কোনো থিওরি টাইপের না, রাদার হচ্ছে যে এখানে কিছু আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে বা ভিউ নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, ফেমিনিস্ট অ্যাপ্রোচ বলছে কি যে যে এই যে আমাদের যে আইডিয়াটা যে মেয়েরা হচ্ছে বাসার মধ্যে কনফাইন থাকবে বা হোম মেকার হবে, ছেলেরা হচ্ছে ব্রেড উইনার হবে, এবং বলা হচ্ছে কি যে সবসময় এমনই চলে এসেছে, এইভাবে করেই হচ্ছে আপনার সোসাইটিটা ফাংশনাল থেকেছে। তো ফেমিনিস্ট অ্যাপ্রোচ বলছে যে ফেমিনিস্টরা বলছে যে এরকম কি আসলেই চলে এসেছে কিনা, বা আমরা যে যদি হিস্ট্রি ঘাটি, বা আপনি যদি আমাদের দেশেরই কে দেখেন, আমাদের দেশেরই হচ্ছে মেয়ে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ল্যাপটপের ঝামেলার জন্য আবার ঝামেলা হয়ে গেছে। ম্যাম শোনা যায় না লাস্ট কথা কিছু। আচ্ছা, ওকে, এখন শুনতে পারবেন। কেউ একজন যদি পারেন তাহলে হচ্ছে স্লাইডটা ওপেন করেন। ফোনে বারবার আমি স্লাইড ওপেন করতে পারবো না। হ্যাঁ, আর স্লাইডের মধ্যে ফেমিনিস্ট অ্যাপ্রোচের কিছু লেখাও নাই, অত কিছু। আচ্ছা, কেউ যদি পারেন স্লাইডটা ওপেন করতে পারেন। দেখেন যে শেয়ার্ড ড্রাইভের মধ্যে দেয়া আছে। তো ফেমিনিস্ট অ্যাপ্রোচ যেটা করছে সেটা হচ্ছে কি যে তারা বলছে যে এই যে ধরে নেন যে আমাদের দেশের অবস্থায় যদি দেখেন এগ্রিকালচারাল এরাতে, বা ধরে নেন যে এই যে কৃষি কাজের টাইমে ছেলেরা কিন্তু এই যে কৃষি কাজটাই তো মেইন তাদের অকুপেশন, তাই না? তাহলে দেখেন যদি আমরা ধরে নেন যে আগের বিভিন্ন যদি আর্ট গুলো দেখি, যে জয়নুল আবেদিনের ধরে নেন যে কিছু আর্ট আছে, হ্যাঁ, কিছু পিকচার আছে, পেইন্টিং আছে, হ্যাঁ, সেখানে কি দেখা যায় যে যখন হচ্ছে এই ইসের কাজ করছে, ধান মারাই, আপনারা কি ধান মারাই জিনিসটা টার্মটার সাথে পরিচিত? আপনাদের এখন নবান্ন উৎসব হচ্ছে, আপনারা কি জানেন এই নবান্ন উৎসব কি? 2 দিনের নবান্ন উৎসব হলো। হ্যাঁ, বলেন কি নবান্ন উৎসব? নেহাল ব্যাখ্যা দাও লাগবে অনেক। আচ্ছা, ব্যাখ্যা এই যে ধান তোলা শেষে কৃষকেরা যে ধান তোলার পরে তাদের যে টাকা আসে হাতে, তো এই জন্য তারা একটা উৎসব করে, এই থেকে নবান্ন উৎসব। এক্স্যাক্টলি, আরো এটাই নবান্ন কিছু আছে আর কি। আপনারা হচ্ছে হালখাতা বিষয়টা এখানে কার্নিভাল করে ফেললেন একটা। হ্যাঁ, কি বলছেন? হালখাতার বিষয়টাও আসছে আই গেস, ঠিক না? হালখাতাটা আবার হচ্ছে আপনার ইসের টাইমে হয়। হালখাতা তো পয়লা বৈশাখের সাথে রিলেটেড। পহেলা বৈশাখে হয়। এটা তো হালখাতা তো বাবা এখন নবান্ন সাথে হালখাতা মানে এখানে হচ্ছে আপনার ধান তুলবে, তারপরে হচ্ছে ধান মাড়াই করবে। হ্যাঁ, কারণ শীতকালেও ধান হয় না আমাদের এখানে।
হ্যাঁ, এই টাইমে হচ্ছে ধানগুলো সব পেকে যায়, সব ধান মাড়াইয়ের কাজ হয়, মানে হচ্ছে ধান থেকে চাল বের করে ফেলে, তারপরে হচ্ছে ঢেকিতে চাল ছেটে, তারপরে হচ্ছে চালের গুঁড়ো করে, তারপরে হচ্ছে পিঠা বানায়। হ্যাঁ, এটাই হচ্ছে মানে, এবং ওই পিঠা পুলির যে উৎসব, ওটাই ওই মানে নবান্নে ওইটাই হচ্ছে উৎসবটা করে, যে সবাই হচ্ছে ধান ভাঙবে, চালের আটা দিয়ে হচ্ছে এটা ওটা খাওয়া দাওয়া করবে, এটাই। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার উৎসবটা। এখন ওরা বলছে যে এই যে এগ্রিকালচার এরাতে যেটা হতো কি, দেখা যেত ছেলেরা হচ্ছে ধান কেটে কেটে আনছে, ধানটা সিদ্ধ কিন্তু মেয়েরা করছে। হ্যাঁ, কিংবা আপনারা জানেন যে দেখবেন যে এই ঢেকিতে যখন আহ ধানটা ছাঁটাই করে হচ্ছে যে যে ইটা করে, ধানটা ভানে, হ্যাঁ, তখনও জানেন এই মেয়েরাই এই কাজটা করতে থাকে কন্টিনিউয়াস। আপনি কোনো পেইন্টিং এর মধ্যে দেখবেন না যে ছেলেরা কাজটা করছে। হ্যাঁ, অথচ এইটা কিন্তু আপনার ইকোনমিক পার্টের মধ্যে পড়ে। হ্যাঁ, বা ইকোনমিক রোল কিন্তু, তাহলে ইকোনমিক রোলের মধ্যে আসলে মেয়েরাও কন্ট্রিবিউট করছে, বুঝতে পারছেন? আবার মানে তারপরে সব কাজ বাজ করার পর মানে সন্ধ্যেবেলায় হচ্ছে পুঁথি পড়বে, হ্যাঁ, অনুষ্ঠান করবে, খাওয়া দাওয়া করবে, মানে কেন ছেলে মেয়ে দুইজনেই কাজ করছে। আবার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, একবার আমি আমাদের একটা টিচার বলেছিলেন যে কিছু কিছু গ্রামে মানে অনেক আগে এরকম করা হতো, নকশি কাঁথা চিনেন, যে কাঁথার মধ্যে হচ্ছে সেলাই করে করে বিভিন্ন মানে করে, ডিজাইন করে, হ্যাঁ, ফুল লতা পাতা। হ্যাঁ, অনেক সময় নাকি এটা করা হতো যে এই হিসাব রাখার জন্য অনেকে মানে বিভিন্ন সিম্বলের মাধ্যমে মেয়েরা হচ্ছে মধ্যেই, আপনার নকশি কাঁথার মধ্যেই হচ্ছে করে রাখতো, হিসাব করে রাখতো যে গত উইন্টারে আমরা কত চাল পেয়েছি, তার আগের উইন্টারে কত চাল পেয়েছি, এরকম করে হচ্ছে নকশি কাঁথার মধ্যেই তারা হচ্ছে হিসাব রাখতো। হ্যাঁ, এবং হচ্ছে তারা মানে যখনই তাকাতো ওই নকশি কাঁথার দিকে, তখন হচ্ছে একবারে পুরো হিসাবটা তার দেখে ফেলতো, যে আস্তে আস্তে প্রফিট হচ্ছে নাকি ওই কোনো বা উর্বরতা মানে উর্বরতা কমলেও কতটুকু কমছে, হ্যাঁ, তাহলে কোন পরিমাণ সার দিতে হবে, মানে এরকম বিভিন্ন হিসাব নকশি হচ্ছে মেয়েরা খাতায় রাখতো। লেখার কারণটা কি, মানে খাতা কলমে খাতা কলমে দেখেন, আই থিঙ্ক ইটস মোর লাইক হচ্ছে এক্সেসিবিলিটি। হ্যাঁ, যে দেখেন অবভিয়াসলি আমাদের দেশে শিক্ষাটা আসলে অনেক পরে এসেছে। হ্যাঁ, আপনি যদি একদম ব্রিটিশ আমল থেকে শুরু করেন, চিন্তা করেন, শিক্ষাটা আসলে খুব বেশি এক্সেসিবল ছিল না ফার্স্টের দিকে। তারপরে ব্রিটিশরা আসার পর মানে ওই শিক্ষাটা নিয়ে আরো ঝামেলা লেগে গিয়েছিল। অনেকেই হচ্ছে ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হতে চাইছিল না, আর ব্রিটিশরা বলছিল আমাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি অনেকটাই শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছিলাম। তারপরে শিক্ষাকে ওকে করেছে। আবার তারপরও হচ্ছে আপনি দেখেন ব্রিটিশ শাসন শেষ হলো, তারপরে হচ্ছে আপনার পাকিস্তানি শাসন শুরু হলো। মেয়েরা তো হচ্ছে একটু শিক্ষার দিক থেকে অনেক আগে থেকে পিছিয়েই পড়েছে, সো মানে পিছিয়েই ছিল। সো তারা হচ্ছে একটা সিম্বলিক হিসাব রাখার ট্রাই করতো, যে মানে নকশি কাঁথায় হচ্ছে সুই সুতো দিয়ে এঁকে তারা বুঝার ট্রাই করতো যে এর আগে এত হয়েছে, তারপরে এত হয়েছে, এরকম করে তারা নিজেরা নিজেরা হিসাব রাখতো নিজেদের মতো করে। হ্যাঁ, এবং ওইখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো বিষয় ছিল না, বা ফিগারেটিভ কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, কেননা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আছে যে হচ্ছে মেয়েদের হচ্ছে বেশি শিক্ষিত করলে তারা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা বেশি কম বুঝা, মেয়েদের কম বুঝা ভালো, এগুলো তো হচ্ছে নর্মাল সেইং। সো নাম্বার নাম্বার না লিখলে তাহলে কি লিখতো, মানে কাঁথার মধ্যে? সিম্বলিক, মানে কাঁথার মধ্যে নাম্বার লিখতো না, তারা হচ্ছে ধরে নেন যে তারা হচ্ছে একটা পিকচার তৈরি করতো যে এতটুকু ধান হয়েছে। হ্যাঁ, ধরে নেন যে একটা মানে কি বলবো, একটা লাইন দিত, তারপরে হচ্ছে সেটার অনেকগুলো ধানের ছবি দিত। হ্যাঁ, একটাই যদি একটা বছরে বেশি হয় তাহলে একরকম ধান। হ্যাঁ, যদি হচ্ছে কমছে তাহলে ওই আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই কমে যাওয়ার কিন্তু নিচের যে লাইনটা যেটাকে দিয়ে জমি তারা দেখাচ্ছে সেটা সেম থাকতো, কিন্তু ফসলের পরিমাণ কমছে। হ্যাঁ, তারপরে কুলা মানে বা হচ্ছে যে আপনার
মানে গোলা ভরা ধান, তার মানে হচ্ছে ওই কিছু কিছু মানে যেই প্লেসে আপনার ধানগুলো রাখা হতো ওগুলোকে গোলা ভরা বলতো, মানে গোলা বলতো। তো ওই সব জায়গাও হচ্ছে কয়টার মধ্যে ধান পুরাটা ভরেছিল। এরকম করে বিভিন্ন সিম্বলিক ওয়েতে তারা বুঝানোর ট্রাই করতে যে আগের থেকে কমছে না বাড়ছে। বুঝতে পেরেছেন? ছবি এঁকে এঁকে একটা বাচ্চাকে যদি বলেন যে তিনটা তিনটা ধরেন যে আপেল দিয়ে বলেন যে ওইখানে আপেল বেশি না আরেকটা জায়গায় দিয়ে বলেন আর ওইদিকে আপেল বেশি, তো হয়তো বা বাচ্চাটা বলতে পারছে যে ওইখানে আপেল বেশি। হ্যাঁ, হয়তো গুনতে পারে না কিন্তু বলতে পারে ওইদিকে বেশি, ওইগুলো। বা কোনো একটা জায়গায় বেশি চকলেট রাখলেন, হ্যাঁ 100টা চকলেট রাখলেন, আর একটা জায়গায় 3টা চকলেট রাখলেন, তখন দেখা যাবে কি যে বাচ্চাটা বলতে পারবে ওখানে বেশি চকলেট। হ্যাঁ, সে গুনতে পারে না। হ্যাঁ, তাকে যদি আঁকতে বলেন তাহলে কিন্তু গোল গোল করে চকলেট এঁকে ফেলবে। সেভাবে করে ফিগারেটিভ ওয়েতে জানতো না, বাট এঁকে ফেলতো। মানে সুই সুতো দিয়ে তারা একটা সিম্বলিক বিষয় নিয়ে আসতো। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে যে ফেমিনিস্টরা বলছে যে এই যে এই আইডিয়াটা এটা শুরু করেছে হচ্ছে যে মেয়েরা বাসার মধ্যেই কনফাইন থাকবে এবং হচ্ছে হোম মেকার হওয়াটাই বেস্ট ফাংশন ফ্যামিলির জন্য। সেটা আসলে কখনোই ছেলেরা তৈরি করেনি, বা এই যে আইডিয়াটা যে ছেলেরাই হচ্ছে এই জিনিসটাকে ইম্পোজ করেছে মেয়েদের উপরে, হ্যাঁ, এইটাকেই হচ্ছে ফেমিনিস্টরা মনে করে না। তারা মনে করে এইটা অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্টদের একটা আইডিয়া। হ্যাঁ, এবং ওই একই ঘটনা, সেটা হচ্ছে যে ওই ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসলো, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আগেই এসেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা হলো যে অনেক কান্ট্রিরই আপনার ইকোনমিক অবস্থা বেশ খারাপ ছিল। হ্যাঁ, তখন না ইন্ডাস্ট্রিগুলোতে অনেক বেশি বেশি মানে ফিজিক্যালি লেবার দিতে পারবে এরকম মানুষের দরকার ছিল। হ্যাঁ, এবং তাদেরকে এক্সট্রা করতে হবে, কি বলবো, এক্সট্রা মানে ওভারটাইম করতে হবে এরকম মানুষ দরকার ছিল। তো তখন না ইরা বলল যে মানে এই কি বলবো, ক্যাপিটালিস্টরা একটা জিনিস এস্টাবলিশ করলো যে মেয়েরা যদি ঘরের মধ্যে ঘরটার সুন্দর মতন গুছিয়ে হ্যাঁ ম্যানেজ করতে পারে তাহলেই হচ্ছে সংসার সুখের হবে। হ্যাঁ, ছেলেদের কাজ অ্যাকচুয়ালি মানে যদি একটা ফ্যামিলিকে প্রপারলি এস্টাবলিশ করতে হয় বা ফাংশনালাইজ রাখতে হয় তাহলে হচ্ছে ছেলেদের বেশি বেশি বাইরে কাজ করা করতে হবে। আর এই যে একটা ছেলে যে বেশি বেশি কাজ করলো এটার জন্য সে যেন বাসায় এসে মানে সবকিছু গোছানো পায়, মানে তার খাবার দাবার থেকে শুরু করে তার বাচ্চা কাচ্চা, হ্যাঁ সুন্দর মতন হচ্ছে বাচ্চা কাচ্চাকে মানে ঠিকঠাক মতন গুছিয়ে আপব্রিঙ্গিংটা হচ্ছে। কেন হচ্ছে যে তাকে দেখেন যদি অতিরিক্ত কাজ করে তারপর বাসায় এসে যদি দেখে যে তার আদার হাফও অ্যাবসেন্ট এবং সবকিছু এলোমেলো হয়ে আছে, তখন একটা মানে ঝামেলা লাগলেও লাগতে পারে। ওই ঝামেলাটা ক্যাপিটালিস্টরা ফেস করতে চায়নি, এবং ওরা অ্যাকচুয়ালি ফেমিনিস্টদের মতে অবভিয়াসলি পেট্রিয়ার্কাল সোসাইটির একটা বিষয় আছে, বাট মানে পেট্রিয়ার্কাল সোসাইটি আগেও ছিল কিন্তু তখন ইকোনমিক জায়গায় তারা হাত দিতে পারবে না মেয়েরা এরকম কোনো বিষয় ছিল না বলে ফেমিনিস্টরা বলছে এখানে যত ঝামেলা করেছে ক্যাপিটালিস্টরা করেছে। ওকে, হ্যাঁ, আর কেন হচ্ছে যে মানে এই ইকোনমিক রোল নিয়ে ঈদের কোনো আসলে মানে দেখেন ঘরে যদি টাকা আসে তাহলে মানে তাদের পয়েন্টটা হচ্ছে বাসায় যদি এক্সট্রা আরো টাকা পয়সা আসে এবং দুইটা মানুষ যদি ঠিক মতন গুছিয়ে নিতে পারে তাহলে হচ্ছে ছেলেদের অ্যাকচুয়ালি কখনো ঝামেলা ছিলই না। হ্যাঁ, কেন সবসময় এরকম জিনিস হয়ে এসেছে। হ্যাঁ, এর আগেও কিন্তু আপনার যদি আমরা কেভম্যানের মধ্যে গুহা মানব ওদের দিকে চলে যাই, তারা ছিল হান্টার। হ্যাঁ, আর মেয়েরা ছিল গ্যাদারার মানে হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন ফল মূল এটা ওটা গ্যাদার করতে থাকতো কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজবাজ করতো। হ্যাঁ, তো মানে কন্ট্রিবিউশন তো এর আগে অনেক আগে থেকেই চলে আসছে, মেয়েরাও কন্ট্রিবিউট করছে ছেলেরাও কন্ট্রিবিউট করছে, কিন্তু ঘরের মধ্যেই থাকতে হবে, ইকোনমিক কোনো জায়গায় কন্ট্রিবিউশন থাকবে না। তারা মনে করে এটা পুরোপুরি ঈদের চিন্তা, কি বলে আপনার এই ক্যাপিটালিস্টের চিন্তা, তাদের আইডিওলজিটা এটা।
ওকে, এবং এটার উপর বেস করেই তারা বলছে যে 3টা থিম নিয়ে আপনার কথা বলেছে। আচ্ছা, কেউ একজন একটু স্লাইডটা শেয়ার করেন না। কারোর কি স্লাইড নাই? থ্যাংক ইউ। শাকিল, এখন হচ্ছে আপনি আমি বলছি আপনি স্লাইডে চলে যান। হ্যাঁ, স্লাইডটায় যান, ওই যে ফেমিনিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, এটাতে দেখেন এখানে 3টা টপিক নিয়ে কথা বলেছে। ডিভিশন অফ লেবার, তারা অলরেডি বলে ফেলেছে যে ডিভিশন অফ লেবারটা হচ্ছে ইর ব্যাপার, মেইনলি ক্যাপিটালিস্টদের ষড়যন্ত্র, যে মেয়েরা হচ্ছে ইসের কাজ করতে থাকবে, ঘরের কাজ করবে, এবং আনপেইড লেবারটা, হ্যাঁ এটাও তারা মনে করে ক্যাপিটালিস্টদের একটা আইডিয়া যে ঘরের মধ্যে যে কাজটা সেটাকে মানে আইডেন্টিফাই করে ফেললে এটা একটা লস, এটাতে প্রফিট পাবে না তারা। মানে হচ্ছে যে দেখেন, আপনাকে ধরে নিন যারা ছেলেরা আপনাদেরকে হয়তো ওভারওয়ার্ক করানো হলো, হ্যাঁ, এবং বাসাতেও যেই কাজটা করানো হচ্ছে ওই কাজের জন্য যদি আবার ভাতা দেয়া হয়, তাহলে কিন্তু কোনো না কোনো ভাবে ক্যাপিটালিস্টরা প্রফিট থেকে তারা হয়ে যাচ্ছে, মানে তাদের প্রফিটটা একটু হলেও কমে যাচ্ছে। সো এই জন্য বলা হচ্ছে যে এই যে বাসার মধ্যে এই ইরা হচ্ছে ঠিক মতন কাজ করবে, মেয়েরা আনপেইড লেবারটা যে দিবে সেইটা ক্যাপিটালিস্টরা আসলে এনশিওর করতে চেয়েছিল। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, এই জন্যই ডিভিশন অফ লেবারটা, এই যে ক্যালকাট পার্সনস যে বললাম, সেইটা হচ্ছে সে এস্টাবলিশ করেছে, মানে ক্যাপিটালিস্টরা এস্টাবলিশ করেছে। ম্যাম কাইন্ডলি একটু আবার বলবেন যে আনপেইড লেবার এই পার্টটা বুঝি না, যে ওয়েমেনদেরকে। আচ্ছা, ক্যাপিটালিস্টরা দেখেন, আপনি একটু চিন্তা করেন যে এই যে আমি বললাম ছেলেদেরকে দিয়ে ওভারওয়ার্ক করালো, মানে হচ্ছে ওভারটাইম করাচ্ছে, হ্যাঁ, এখন এই ওভারটাইমের পরে ধরে নেন যে অনেক প্যারা নিয়ে যখন বাসায় আসছে ছেলেরা বা হাজবেন্ড, হ্যাঁ, তখন সে না যদি হচ্ছে বাসার মধ্যে সবকিছু দেখে যে মানে সবকিছু এলোমেলো হয়ে আছে, হ্যাঁ, কারণ সে বাসায় তো টাইম দিতে পারছে না, ফ্যামিলির মধ্যে অত টাইম দিতে পারছে না, সে চাইবে তার ফ্যামিলিটাকে কেউ না কেউ ট্যাকেল দেখ, ম্যানেজ করুক। হ্যাঁ, এখন যদি চিন্তা করেন যে এখন যদি বলা হয় যে সে যদি বলে না আমাকে তো বাসায় গিয়েও কন্ট্রিবিউশন আমার করা লাগবে, সো আমি হচ্ছে ওভারটাইম করলে আমার বাসায় যেই মানুষটা কাজ করছে, হ্যাঁ, তার জন্য আমি কিছু চাই, কন্ট্রিবিউশন চাই। বা সরকারকে যদি বলে, অনেক কান্ট্রি আছে যেখানে হচ্ছে কিন্তু আপনি যদি হোম মেকার হন, আপনাকে কিন্তু আপনি কত টাইম এই বাসায় দেন, লেবার দেন, সেটার উপর ভিত্তি করে টাকা দেয়া হয়, হ্যাঁ, অনেক কান্ট্রি আছে। সো এখন মানে ফেমিনিস্টরা বলছে যে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে সহজে এই টাকাটা দেয়া হবে না, কেননা হচ্ছে ক্যাপিটালিস্টরা চিন্তা করে যে কোনো না কোনো ভাবে তাদের লস হবে এটাতে, এবং ইট ইজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, তখন কিন্তু ওভারটাইম করালে এমন ভাবেই আপনাকে টাকা দিতে হবে যেন আপনার ওয়াইফ যে বাসার মধ্যে এক্সট্রা যে আনপেইড লেবারটা দিচ্ছে সেটা যেন ব্যালেন্স আউট হয়ে যায়, হ্যাঁ, তার মানে হচ্ছে ক্যাপিটালিস্টদের পকেট থেকে একটু বেশি টাকা দেওয়া লাগছে, হ্যাঁ, এটাই তারা চায় না। তারা চায় হচ্ছে কম টাকায় কত বেশি লেবার বা কত বেশি খাটিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে তাদের আইডিয়া। বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে বলেন। মিস আরেকবার বলবেন মিস, এটা একটু কনফিউশন লাগতেছে। কনফিউশন লাগছে, আচ্ছা, মানে হচ্ছে ডিভিশন অফ লেবারে ছেলেরা হচ্ছে কেন ছেলেদেরকে ইকোনমিক বিষয়টা পুরা দিয়ে দেওয়া হচ্ছে। ইরা বলছে এখানে আমরা নর্মালি কি বলি, বা আপনারা হচ্ছে অনেকেই ফেমিনিজমকে চিন্তা করেন যে, জানি না, মানে সোশ্যাল মিডিয়াতে ফেমিনিজম দেখলে তো আমার নিজেরই খুব হতাশ লাগে, হ্যাঁ, মানে লিটারাল যে ফেমিনিজম তারা কিন্তু মানে আনফরচুনেটলি বাংলাদেশের যে ফেমিনিস্টরা ওরা হচ্ছে টক্সিক, কি বলবো, ফেমিনিস্ট, হ্যাঁ, মোস্টলি, হ্যাঁ, তাদের কেন যদি ছেলেদের উপর অনেক রাগ। তো
অ্যাকচুয়াল যে ফেমিনিজম তাদের আসলে তারা উল্টা খুব সুন্দর কথা বলেছে। তারা বলছে এখানে ছেলেদের উপর রাগটা কিছু না, হ্যাঁ, র্যাদার হচ্ছে এখানে আপনি রাগ করবেন ক্যাপিটালিস্টদের উপরে। তারা এমন ভাবে সিস্টেমটা তৈরি করতে চাইছে যে মেয়েরা যেন আনপেইড লেবার বেশি বেশি করে। মেয়েরা যত আনপেইড লেবার করবে, এটা না টু সাম এক্সটেন্ট আপনার একটা ছেলেকে বাইরে কাজ করতে সে এনকারেজড ফিল করে। এটার কারণটা হচ্ছে বাইরে সে যতই কাজের প্যারা নেক না কেন, এটা তার ফ্যামিলির মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে। কিন্তু অন্য আরেকটা মানুষ যে সারা জীবন হচ্ছে ফ্যামিলির জন্য মানে ফ্যামিলির হয়ে কাজ করে গেল উইদাউট এনি মানি, হ্যাঁ, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা কাইন্ড অফ গ্লোরিফাই করব। এবং এই চিন্তাটাই হচ্ছে ঢুকিয়েছেই হচ্ছে ক্যাপিটালিস্টরা। কেননা নর্মালি যদি চিন্তা করেন যে এই যে আনপেইড লেবার, কেন হচ্ছে আপনাদের যারা মারা গৃহিণী, তারা কিন্তু সকাল থেকে রান্না বান্না মানে ঘর তোর দৌড় হচ্ছে আপনার করা, ক্লিন করা, হ্যাঁ, মানে কত কিছু যে করে। আপনাদের ছোটবেলায় হচ্ছে স্কুলেও নিয়ে যেত, সব কাজ করছে, মাল্টিটাস্কার। সো এই যে এই কাজগুলো করছে কোনো কিন্তু পাচ্ছে না, রেদার বলা হচ্ছে এটাই হচ্ছে মাতৃত্ব, এটাই হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, এটা বলে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু মানে তাদের আসলে এই যে যা করছে সেটা একটা লেবার, হ্যাঁ, এবং এটার জন্য যে এটা যে আনপেইড কোনো পেমেন্ট দেয়া হচ্ছে না। তো এইটার দ্বারা ক্যাপিটালিস্টরা লাভবান হয়, প্রফিট পায় একটা, যে ছেলেদেরকে যত খুশি রাতে তারা বাসায় যাচ্ছে, বাসায় গিয়ে হচ্ছে গরম গরম খাবার পাচ্ছে, হ্যাঁ, সবকিছু সুন্দর মতন গুছানো আছে, হ্যাঁ। তো তারা যে কাজের লোডটা নিল সেটার জন্য তার ফ্যামিলির কোনো ইম্প্যাক্ট পড়ছে না ফ্যামিলির উপর, কেননা অন্য একজন ফ্রিতেই কাজ করে দিচ্ছে। আর এটা হচ্ছে ক্যাপিটালিস্টদের প্রফিট। সো এই জন্য বলছে যে এই যে মেয়েরা ঘরের মধ্যে কাজ করবে এবং ইকোনমিক কোনো বিষয় তাদের কোনো ডিসিশন থাকবে না, এটা হচ্ছে আপনার ক্যাপিটালিস্টদের একটা ষড়যন্ত্র বা ক্যাপিটালিস্টদের ইম্পোজড একটা আইডিয়া। এটা কোনো মানে পেট্রিয়ার্কাল সোসাইটিকে তারা ইউটিলাইজ করেছে, কিন্তু পেট্রিয়ার্কির জন্যই এটা হয়েছে এমন কিছু না। কেননা হচ্ছে আমরা এগ্রিকালচার এরাতে দেখি বা হান্টার গ্যাদারার এরাতেও হচ্ছে দেখা গিয়েছিল যে মেয়েরাও হচ্ছে মানে কাজ করছে, ইকোনমিক জায়গাতে তারা কাজ করছে, এবং এটাতে ছেলেদের কোনো মাথা ব্যথা ছিল না। আচ্ছা ম্যাম, মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে মানে হাউসওয়াইফরা যদি টাকা পায় মানে ওদের কাজের জন্য, তাইলে হচ্ছে ছেলেরা কাজ করার জন্য ক্যাপিটালিস্টরা তাহলে হচ্ছে তারা লস খাবে। তারা কিভাবে লস খাবে? কেননা হচ্ছে তাদেরকে সামহাও দেখা যাবে যে ওই ছেলেদের ইনকামের উপরে বেশি টাকা দিতে হবে, না হয় হচ্ছে সেটা গভর্নমেন্টকে কোনোভাবে টাকাটা দিতে হবে, কাউকে না কাউকে তো টাকা দিতে হবে। মানে বাসায় মানে হাউসওয়াইফদেরও যদি টাকা দেওয়া হয় তাহলে হচ্ছে ওদের দিয়ে বেশি কাজ করানো যাবে না এমন কিছু? হ্যাঁ, মানে হচ্ছে যে হাউসওয়াইফরা যে কাজটা করছে সেটার জন্য তো সে কোনো টাকা পাচ্ছে না, কিন্তু এটা তো একটা লেবার। মানে এটা কি বুঝতে পারছেন যে আপনার মা কি হাউসওয়াইফ? ইয়েস ম্যাম। আপনার আম্মু যা যা কাজ করছে সেগুলো তো ফ্রিতে কাজ করছে, কিন্তু এটা তো লেবার, মানে এটা তো একটা কাজ। হ্যাঁ, এই কাজগুলো যদি আপনার আম্মু না করে তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলিটা মানে থেমে যাবে লিটারালি। হ্যাঁ, এত ইজিলি এত ফ্লেক্সিবিলিটির সাথে আপনারা অনেক কিছু করতে পারবেন না। তো অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট কাজ করছে। ম্যাম এখানে কি ক্যাপিটালিস্ট কি ছেলেদের বোঝানো হয়েছে নাকি আলাদা একটা? এটা জাস্ট ক্যাপিটালিস্ট যারা হচ্ছে সমাজের পাওয়ারফুল পিপল, যারা হচ্ছে মানে ওয়ার্কিং ক্লাসকে খাটিয়ে প্রফিট মেক করে। সো ম্যাম শুধু তাদেরকে বোঝানো হয়েছে। সো ইট ক্যান বি মেন এন্ড বোথ ক্যাপিটালিস্ট। হ্যাঁ, মানে ইটস নট নেসেসারিলি যে কেউ হতে পারে, নট নেসেসারিলি হচ্ছে মেন হবে। ক্যাপিটাল মানে এটাই বোঝাচ্ছে যে নর্মালি আমরা মনে করি কি আমাদের একটা আইডিয়া আছে যে ফেমিনিস্টরা হচ্ছে ছেলেদেরকেই গালায়, কিন্তু অ্যাকচুয়াল যে ফেমিনিজমের আইডিয়াটা কিন্তু এসেছে হচ্ছে ক্যাপিটালিস্টদের গালাগালি দেওয়ার জন্য। আপনাদেরকে একদম বেসিক ফেমিনিজমের কথা আমি বলছি।
হ্যাঁ, আর এখানে এই ছেলেদের কথা তারা আপনি বইয়ের মধ্যে ডাইরেক্ট দেখবেন লেখা যে পেট্রিয়াকিকে বা ছেলেদেরকে ব্লেম করে লাভ নাই, কেননা ছেলেরা এটা করেইনি ইন দ্য ফার্স্ট প্লেস। হ্যাঁ, হিস্ট্রি এটা বলছে না। হ্যাঁ, কাহিনী ঘটনা ঘটিয়েছে হচ্ছে ক্যাপিটালিস্টরা, হিস্ট্রি এটা বলছে। ম্যাম এর জন্যই কি ক্যাপিটালিস্টরা ম্যাম ট্যালকট পার্সনের থিওরিটাকে সাপোর্ট করতো? হ্যাঁ, এবং ক্যালকট আপনারা দেখবেন ওখানে লিখাই আছে যে মানে ক্যালকট পার্সনের যে আইডিয়াটা এটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড একটা প্রজেক্ট ছিল। হ্যাঁ, কেন ওইটা ওই সময়কার ইকোনমির জন্য এই আইডিয়াটা, এই থিওরিটা খুব দরকার ছিল, যেন হচ্ছে মেয়েরা ঘরের মধ্যে ঢুকে যায়। ম্যাম একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে তো অলওয়েজ ক্যাপিটালিস্টরাই জয়ী হয় অ্যাকচুয়ালি, ইন বোথ সেন্স। আপনি যাকে দিয়ে যাই করার না কেন, দে উইল মেক দ্য মানে আপনাকে অ্যাকচুয়ালি আপনি যে ক্লাসে বলেন যে আপনাকে 10,000 দিবে, ইন রিটার্ন তারা মানে 10 লাখ নেবে, কাইন্ড অফ এরকমের কথা। সো এখন যেভাবেই সমাজটা যাক, দে আর গোনা উইন। মানে লাইক আপনি যদি বলেন যে আগে 20,000 আমি খরচ করতাম, এখন হচ্ছে কি সামহাউ যেহেতু সমাজ চেঞ্জ হয়েছে, আই এম নট গোনা গিভ ইউ নট 20,000, আই এম গোনা গিভ ইউ 15 অর 10 এভাবে ডিভাইড করে। আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ তারা তো অলওয়েজই জিতে, মানে তাদের কথাই রাখে অ্যাকচুয়ালি। ইজন্ট ইট লাইক দ্যাট? মানে এটা কি এরকম? হ্যাঁ, ইট ইজ। মানে ওরা এট এনি কস্ট প্রফিট চায়, এট এনি কস্ট। আচ্ছা ম্যাম, আপনি যে বললেন যে ওদের প্রফিট কম হয়, যদি ছেলে মেয়ে দুজনই কাজ করে তাহলে তো প্রফিটটা বেশি হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্টলি ম্যাম, এই কোয়েশ্চেনটা আমারও। ছেলেরা এটা মেনে নিল কেন? ইকোনমিক গ্রোথ তো বেশি হওয়ার কথা আরো। আমি বলি, স্টার্টিংটা হয়েছিল ওই যে বললাম ওয়ার্ল্ড ওয়ার 1 এবং মেইনলি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর যে ওয়েভটা এসেছিল, ওই সময় এটা খুব ইম্পর্টেন্ট, মানে ইকোনমি, মানে ওয়ার্ল্ড ইকোনমির একদম জাতা অবস্থা হয়ে গিয়েছিল। তো ওই সময় প্রফিট এটাতে বেশি ছিল যে ছেলেরা যেন বেশি কাজ করে। এটার কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, মানে ইন্ডাস্ট্রিতে আপনার মানে ওভার ওয়ার্কের দরকার ছিল তখন। আর মেয়েরা ফিজিক্যালি ওভারওয়ার্ক অতটা, মানে ওখানে ফিজিক্যাল লেবারটা বেশি ইম্পর্টেন্ট ছিল। দেখেন বায়োলজিক্যালি আপনাকে এটা বুঝতে হবে যে বায়োলজিক্যালি তো ছেলেরা আর মেয়েরা এক না। তো ওরা হচ্ছে ওইটার জন্য মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে ছেলেদেরকে বের করতে চাচ্ছে বেশি। হ্যাঁ বলেন, কেউ একজন কিছু বলতে চাইছে? আমার একটা ক্লাস ছিল। ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, অলমোস্ট শেষ, আর লাইক 10 মিনিটস লাগবে ম্যাক্স, 10 to 15 মিনিটস ম্যাক্স। আপনার ক্লাস থাকলে আপনি লিভ নিতে পারেন, আমি কিন্তু অটো নিয়ে নিব। হ্যাঁ মিস, মানে আমার আমার এখানে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, চলে যান। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স অটো হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যেই দাঁড়ান, আমি দেখি এটা করতে পারি কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এরপরে হচ্ছে যে ডিভিশন অফ লেবারটাও মেইনলি হচ্ছে এটা নিয়ে কথা বলেছে যে ক্যাপিটালিস্টরাই আসলে এখানে ডিভিশন অফ লেবারটা এস্টাবলিশ করেছে। হ্যাঁ, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। হ্যাঁ, মানে তারা হচ্ছে ছেলেদেরকে ব্লেম করার বদলে মেয়েদেরকে ব্লেম, মানে সরি ক্যাপিটালিস্টদের ব্লেম করেছে, যে এই জিনিসটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে একদম করে দেওয়া হচ্ছে, ইম্পোজ করে দেওয়া হয়েছে, এবং আস্তে আস্তে মানে ইকোনমির উপর ভিত্তি করে তারা চিন্তা করে যে মেয়েরা হচ্ছে ঘরের মধ্যে থাকবে না বাইরে বেরোবে। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। এবং কত পাওয়ারটাও হচ্ছে কতটুকু পাওয়ার দেওয়া যায়। যেরকম দেখেন, এই যে আপনারা যে কথাটা বললেন যে যদি মেয়েরা কাজ করে তাহলে তো আরো ভালো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই জন্য তো হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এখন নাচানাচি করছে সবাই।
কারণ এখন তো হচ্ছে যে মানে বসিয়ে রাখা যাবে না, এখন ইকোনমিতে সবাইকে হাত দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। যখন হচ্ছে দরকার হয়েছিল তখন হচ্ছে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, যখন হচ্ছে এখন দরকার হচ্ছে মেয়েরা আদৌ বেশি 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 কাজ করুক তখন হচ্ছে করা হচ্ছে। আবার দেখেন, আমি জানি না আপনারা জানেন কিনা, এখন যে রিমোট ওয়ার্ক গুলো হয়ে যাচ্ছে আপনাদের এই বাংলাদেশে, এই বেশ কয়েক মাস আগেই কয়েকটা আপনার এই আন্দোলনের স্পেশালি পরপর কিন্তু গার্মেন্টস কিছু প্রজেক্ট থেকে শুরু করে অনেক কিছু ধূপ করে ধস নেমেছিল। হ্যাঁ, এবং অনেক জায়গা থেকেই হচ্ছে আপনার করে দেওয়া হয়েছে, ছাঁটাই করা হয়েছে। হ্যাঁ, এবং মোস্টলি হচ্ছে ছেলেদেরকে ছাঁটাই করেছে, মেয়েদেরকে হচ্ছে রেখে দিয়েছে রিমোট ওয়ার্কের ক্ষেত্রে, যেখানে হচ্ছে আপনি বাসায় হোম অফিস করতে পারবেন। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে মেয়েদেরকে কিন্তু নর্মালি ওয়েজ দেয় কম। হ্যাঁ, তো মেয়েদেরকে রিমোট ওয়ার্কে, এবং মেয়েরা রিমোট ওয়ার্কের জন্য বা হোম অফিসের জন্য খুবই ইন্টারেস্টেড। হ্যাঁ, তো এই জিনিসটাকে ইউটিলাইজ করা হয় খুব ভালো মতন। হ্যাঁ, এই জন্য হচ্ছে ছেলেদেরকে স্কিল না, রাদার হচ্ছে জাস্ট জেন্ডারের উপর ভিত্তি করে অনেক মেয়েদেরকে হচ্ছে রেখে দিয়েছে, কিন্তু হচ্ছে ছেলেদেরকে ছাঁটাই করেছে, বেশ ভালো ভালো পজিশন থেকে ছাঁটাই করে দিয়েছে। হ্যাঁ, জাস্ট বিকজ দে আর মেল ওয়ার্কার। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে এখানে এখন ফিজিক্যাল স্ট্রেংথ লাগবে না, রাদার হচ্ছে কে কত টাইম দিতে পারবে এবং কত কম টাকায় বেশি কাজ করানো যাবে। দ্যাটস আ পয়েন্ট। বুঝতে পেরেছেন? সো মানে আপনাদের যারা কোশ্চেনটা করলেন সেই কোশ্চেনের আর কি অ্যান্সার, যে ঝামেলা আছে অনেক। যাই হোক, এরপরে তারা আনইকুয়াল পাওয়ার রিলেশনশিপ নিয়ে কথা বলেছে। এখানে বলেছে মেইনলি যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে দেখা যায়, এখানে ছেলেদেরকে আসলে ব্লেম করেছে অনেক জায়গায়, যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে দেখা যায় যে মেয়েদের উপর ভায়োলেন্সটা অনেক বেশি হয়, রেপ, ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, বা মেয়েদের যে মার্ডার গুলো হয়। হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু ছেলে মার্ডারের ক্ষেত্রে সো এটাই হচ্ছে মানে আনইকুয়াল রিলেশনশিপের এখানে মেইনলি পাওয়ার প্র্যাকটিসের কথা এবং ফিজিক্যাল এবং সেক্সুয়াল ভায়োলেন্সের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে মানে ইনফ্যাক্ট হচ্ছে অনেক লতেও আপনার মানে ইউএস এরও অনেক স্টেট আছে, ওখানে আমি জানি না আপনারা জানেন কিনা, অনেক স্টেটে কিন্তু আপনার অনেক ছোট বয়সে বিয়ে ওকে, মানে 12 বছরের উপর মেয়েদের বিয়ে হচ্ছে ওকে। হ্যাঁ, যদি হচ্ছে ফ্যামিলি কনসেন্ট দেয় তো। হ্যাঁ, মানে ফ্যামিলির অনুমতি থাকলে যেরকম আই থিঙ্ক জর্জিয়াতে আছে, তারপরে আর আর কোথায় কোথায় জানি আছে, কোন কোন স্টেটে যেন আছে, নর্থ ক্যারোলিনাতে মেবি আছে, মানে এরকম কয়েকটা স্টেট আছে, ওখানে হচ্ছে আপনার 12 বা 14 বছরের উপর হলেই আপনি কনসেন্ট, বাবা মায়ের কনসেন্ট নিয়ে বিয়ে করে ফেলতে পারবেন মেয়েদেরকে, মানে হচ্ছে বাল্য বিবাহ ওকে। তো এখানে বলছে যে এখানে যখন হচ্ছে এই যে ইয়াঙ্গার এইজের মেয়েদেরকে বিয়ে করে, এখানে হচ্ছে আপনার পাওয়ার প্র্যাকটিসের বিষয় আছে ওকে সোসাইটিতে, এবং যেরকম হচ্ছে রেপ নিয়ে আপনার অনেক ঝামেলা আছে, মানে যেই কোশ্চেনের যে প্রসেসটা বা সেটা আসলে খুবই ব্রুটাল। হ্যাঁ, বারবার করে দেখা যায় একটা মেয়েকে রিলিভ করতে হয়, মানে বারবার এক্সপ্লেইন করতে হয় কি হয়েছে, অনেক ডিটেইল নিয়ে কথা বলতে হয়, যেটা হচ্ছে অনেক ব্রুটাল বিষয়, সেটা একটা পয়েন্ট। তারপরে আবার হচ্ছে এই যে সাউথ ক্যারোলাইনাতে ইউএস এর এরকম করে, যদি হচ্ছে আপনি ম্যারিটাল রেপ কে নিয়ে যদি কমপ্লেইন করেন, তাহলে আপনাকে মানে ওরা হচ্ছে মানে আপনাকে খুব ভালো মতন যদি না পিটায়, বা আপনার যদি খুব ভালো মতন আপনি আধামরা যদি না হন, তাহলে ওরা রিপোর্ট লিখে না, মানে এটার বিষয়টা হচ্ছে কাম উইথ এভিডেন্স এরকম বলে। সো আপনাকে হচ্ছে ভালো লেভেলের যদি ইনজুর্ড হন তখন তারা রিপোর্ট লিখে মোস্টলি, আর যদি হচ্ছে আপনি ফোর্স করেন যে না রিপোর্ট লিখতে হবে ইত্যাদি, তাহলে হচ্ছে 2 উইকস অর ম্যাক্সিমাম 1 মান্থের জন্য হচ্ছে ওই যে কি বলে যে কাজটা করেছে, হ্যাঁ, মানে যার উপরে অ্যাকিউজ করা হয়েছে তাকে হচ্ছে
মানে নিয়ে আসা হয়, তারপরে হচ্ছে ১ মাসের মধ্যে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হয় জেল থেকে। সো মানে জাস্ট ম্যাক্সিমাম 1 মান্থ জেল টাইম। তো আ এই ল গুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে খুবই কি বলবো? আম একদমই ফিমেল ফ্রেন্ডলি না। হ্যাঁ? তো এখানে বলছে যে এই আনইকুয়াল একটা পাওয়ার প্র্যাকটিস এখানে আছে। হ্যাঁ? যেখানে হচ্ছে ফিমেলরা ওভাবে করে পাচ্ছে না, এজ পাচ্ছে না। ওকে? আর কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস এখানে বলা হচ্ছে যে মোস্টলি দেখা যায় যে মেয়েরা রিলেশনশিপ বলেন বা ফ্যামিলির তে বলেন, তারা ইমোশনালি অনেক বেশি অ্যাটাচড থাকে। হ্যাঁ? এবং তাদের এই জিনিসটাকে বলা হচ্ছে যে কেয়ার গিভার হিসেবে মেইনলি মেয়েদেরকেই হচ্ছে প্রায়োরিটাইজ করা হয়, যে যাই হোক না কেন কেয়ার গিভার হিসেবে মেয়েরাই কাজ করবে। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে তারা অনেক ক্ষেত্রে তারা ইমোশনটাকে মানে ওইভাবে যেইভাবে করে ওরা এক্সপেক্ট করে যে এক্সপ্রেস করতে হবে, সেইভাবে করে তারা মানে ওই এক্সপ্রেশনটা করতে দিতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, এবং হচ্ছে যে যা বললাম যে যদি এখানে একটা কোশ্চেন করা হয়েছে যে মেইন কেয়ার গিভার যদি মেয়েরাই হয়, তাহলে মেয়েদের কেয়ার গিভার কে হবে? হ্যাঁ, তো দেখা যায় মোস্টলি হচ্ছে মেয়েরাই নিজেদের কেয়ার গিভার হয়ে থাকে, কিন্তু তাদেরকে আসলে টেক কেয়ার করার মতো আসলে কেউ থাকে না। হ্যাঁ, তো এইটাকেও এখানে ক্রিটিসাইজ করা হয়েছে যে যদি আমি এই ইমোশন নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে মেয়েরা যেই লেভেলের ইমোশনাল লেবারটা দেয়, যে ধরে নেন যে একটা যদি বাসায় একটা ধরে নেন যে একটা কোনো খারাপ ঘটনা ঘটলো, দেখবেন যে মেয়েরা হচ্ছে একা একা মন খারাপ করছে, কান্নাকাটি করছে, বাট সবার সামনে হচ্ছে একটু স্ট্রং থাকার ট্রাই করছে, and পুরো বাসাটাকে গুছিয়ে মানে একটু ম্যানেজ করার ট্রাই করছে সবাইকে। হ্যাঁ, মোস্টলি। সো এখানে বলছে যে এই যে সে কাজটা করলো এবং তার নিজের ইমোশনটাকে যে একটু কি বলবো দমিয়ে রেখে সে যে স্ট্রংলি কাজটা ম্যানেজ করার ট্রাই করছে বাসার বিষয়টা, এটাকে ওরা বলছে এটাও হচ্ছে এক ধরনের লেবার, ইমোশনাল লেবার, যেটাকে হচ্ছে অ্যাকনলেজ করা হয় না। হ্যাঁ, তো তো কেয়ার গিভার হিসেবে এই যে মা মানে এটা কিন্তু বলা হচ্ছে না যে মা হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার, এইটাকে হচ্ছে এখানে কিন্তু অপোজ করা হচ্ছে না, রাদার বলছে যে একজনকে কেয়ার গিভার হিসেবে শুধু মেয়েদের দিকেই তাকানো হচ্ছে। কেন হচ্ছে একটা ছেলে এইখানে কন্ট্রিবিউট করবে বা এটা ছেলেদেরও হচ্ছে কন্ট্রিবিউশনের দরকার আছে, এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করা হয় না বা শেখানো হয় না, এটা নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, সো এই তো ফেমিনিস্ট অ্যাপ্রোচে এই ৩টা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ডিভিশন অফ লেবার, একটা হচ্ছে আনইকুয়াল পাওয়ার প্র্যাকটিস, যেখানে হচ্ছে মেইনলি ডোমেস্টিক ভায়োলেন্স, ফিজিক্যাল ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কথা বলা হচ্ছে। আর একটা হচ্ছে কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস, যেখানে মেয়েদেরকেই সব ব্যাপারে, নট অনলি বাচ্চা আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে, রাদার সব ব্যাপারে প্রাইমারি কেয়ার গিভার হিসেবে অ্যাকনলেজ করা হচ্ছে। এই ৩টা জিনিস নিয়ে কাইন্ড অফ ক্রিটিসাইজ করা হয়েছে। ওকে, ফেমিনিস্ট অ্যাপ্রোচ অ্যান্ড ফাংশনালিস্ট অ্যাপ্রোচ, এই দুইটাই এখানে পড়ানো হলো, আর অন্যান্য কোনো কিছু থাকবে না। আমি হচ্ছে ইসে লিখে দিব। আচ্ছা, এখন আপনাদের এই টপিক শেষ। মিস দাঁড়ান। মিডে কেমন টাইপসের কোশ্চেন থাকতে পারে একটু বলবেন? হ্যাঁ, এটাই বলবো এখন। মিডের মধ্যে আপনাদের থাকবে হচ্ছে 2টো ব্রড কোশ্চেনের মধ্যে 1টা লিখতে হবে, আর 3টা শর্ট কোশ্চেনের মধ্যে 2টা লিখতে হবে। ব্রড কোশ্চেনের জন্য থাকবে 10 মার্কস, আর 2টো শর্ট কোশ্চেনের জন্য থাকবে 5 করে। কালচারাল টপিক থেকে আপনারা শর্ট কোশ্চেন পাবেনই ফর শিওর, আর অন্যান্য গুলো আসলে বলতে পারবো না। আর থেকে হচ্ছে আপনি ভালো মতন হচ্ছে দেখা যায় থিওরি থেকেও ব্রড কোশ্চেন আসে, ক্রাইম থেকেও ব্রড কোশ্চেন আসে। ক্রাইমের জন্য রবার্ট মার্টিনের ইটা থিওরিটা আর ইটা পড়বেন, লেবেলিং থিওরি যা আছে। এই তো। আর এখান থেকে হচ্ছে যে ফেমিনিস্ট অ্যাপ্রোচটা, আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রিটিসিজমটা পড়বেন ইসের কি বলে আপনার কি বলে এটাকে, ফাংশনালিস্ট থিওরি ইন ক্রাইম, সরি থিওরি ইন ফ্যামিলি, মানে যেটা আজকে পড়ালাম, এটার ক্রিটিসিজমটা পড়বেন।
কারণ এটা ক্রিটিসিজম মানে আসে মোটামুটি। মিস মিস আরেকবার একটু বলবেন? ফার্স্টের দিকে বললেন মিস যে ক্রিটিসিজমটা কি শর্ট কোয়েশ্চেন আর ব্রড কোয়েশ্চেন? ফাংশনালিজম ইন ফ্যামিলি ক্রিটিসিজমটা জাস্ট ক্রিটিসিজম আসলে শর্ট কোশ্চেন। আর যদি বলে ফাংশনালিস্ট থিওরি এক্সপ্লেইন করেন এবং সেটাকে ক্রিটিসাইজ করেন তাহলে তো ব্রড কোশ্চেন। কেননা দেখেন আপনি সব কিছু লিখছেন আবার ক্রিটিসিজমও লিখছেন, তো অবভিয়াসলি বা আপনার অপিনিয়ন দিচ্ছেন, তো অবভিয়াসলি এটা ব্রড কোশ্চেন হবে। যদি হলো ব্রড কোয়েশ্চেন হিসেবে আসে ফাংশনালিজম নিয়ে কথা বলতে, তাহলে কি আমরা ওই যে ফার্স্ট চ্যাপ্টার থেকে লিখবো আর এই চ্যাপ্টার থেকে? যদি কি আর যদি ব্রড কোয়েশ্চেন আসে তাহলে ফাংশনালিস্ট যদি আমাকে ডিসক্রাইব করতে বলে, এটা কি ফার্স্ট চ্যাপ্টার থেকে হবে আনসারটা? কেন হবে? ফাংশনালিজম তারপর হলো যদি ফাংশনালিজম ইন ক্রাইম বলে তাহলে হচ্ছে আপনি ক্রাইমের চ্যাপ্টার থেকে বলবেন। যদি ফাংশনালিজম ইন ফ্যামিলি বলে তাহলে হচ্ছে আপনি ফ্যামিলি চ্যাপ্টার থেকে লিখবেন। যদি জাস্ট ফাংশনালিজম বলে তাহলে হচ্ছে থিওরিটিক্যাল অ্যানসারটা দিবেন। মিস ক্রাইম চ্যাপ্টার থেকে কেমন টাইপসের কোশ্চেন দিতে পারে, যেটা ফার্স্ট চ্যাপ্টারে ক্রাইমের পড়েছিলাম? মধ্যে ক্রাইম হচ্ছে যে ক্রাইম এন্ড ডেভিয়েন্সের মধ্যে পার্থক্য কি? সব ক্রাইমই ডেভিয়েন্স না, আবার সব ডেভিয়েন্সই ক্রাইম না, এটা এক্সপ্লেইন করেন কথাটা। তারপরে হচ্ছে রবার্ট মার্টনের আরেকবার বলেন লাস্ট যেটা বললেন। আর সব ক্রাইমই ডেভিয়েন্স না, আবার সব ডেভিয়েন্সই ক্রাইম না, এই কথাটার এক্সপ্লেইন আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে এই কথাটা। সো এটা এক্সপ্লেইন করেন। শর্টে এটা কেন? সব আপনি বলেন কেন ক্রাইম এন্ড ডেভিয়েন্স, ক্রাইম কি ডেভিয়েন্স কি চিন্তা করবেন। আপনি হচ্ছে নেক্সট ডেতে যদি আপনি আমার সাথে দেখা করতে আসেন তাহলে আপনি এসে আমাকে বলেন কেন। কারণ এটা তো খুবই ইজি কোশ্চেনটা, মানে ইনফ্যাক্ট বইয়ের মধ্যে মানে আমার স্লাইডের মধ্যেও আমি গোল গোল করে দিয়ে দিয়েছি কোনটা ক্রাইম অনলি, কোনটা ডেভিয়েন্স অনলি। সো এটা আমি অ্যানসার দিব না। আমি ঈদ দিন পড়িয়ে দিয়েছিলাম, ক্লাসের মধ্যে এটা পড়িয়েছিলাম। মিস হ্যাঁ, কিছু আছে কমন যেটা ক্রাইম এন্ড ডেভিয়েন্স দুইটাই হয়, কিছু আছে শুধু ক্রাইম কিন্তু ডেভিয়েন্স না, কিছু আছে শুধু ডেভিয়েন্স ক্রাইম না। একটু দেখেন এক্সাম্পল সহ পাবেন, সব দেয়া মিস আছে। হ্যাঁ আচ্ছা মিস হ্যাঁ কি বলছেন? স্পিরিটেড ওয়ে যেটা দেখতে বলেছিলেন ওখান থেকে কি কোনো রকম কি মানে কোশ্চেন মানে কোনো কোশ্চেন লিংক রেখে কি দিতে পারে, মানে কোথাও না থেকে না এমন অ্যাসাইনমেন্ট টাইপসের কিছু? হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। মিস রবার্ট মার্টিনের লেবেলিং থিওরিটা বলেছেন, আর আরেকটা কি বলেছেন? রবার্ট মার্টনের থিওরি আর লেবেলিং থিওরি। লেবেলিং থিওরি তো রবার্ট মার্টন দেয়নি। ওকে আমি বলেছি ফাংশনালিজম ইন ক্রাইম, এখানে হচ্ছে আপনার এমিল ডুরখেইম আর রবার্ট মার্টন কথা বলেছে। কখনো কখনো হচ্ছে শুধুমাত্র এমিল ডুরখেইমও আসে, কখনো কখনো অনলি রবার্ট মার্টন আসে। রবার্ট মার্টনের ক্ষেত্রে বলা হয় হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটির জন্য, মানে ইনইকুয়ালিটি বাই প্রোডাক্ট হচ্ছে ডেভিয়েন্স। হ্যাঁ, এটা এক্সপ্লেইন করেন। এটা যদি আপনাকে এক্সপ্লেইন করতে হয় তাহলে রবার্ট মার্টনের ফাংশনালিস্ট থিওরি ইন ক্রাইমটা আপনাকে ওই টাইপোলজি গুলো এক্সপ্লেইন করতে হবে। মিস আরেকবার বলবেন কি বলেছেন? ইকোনমিক ইনইকুয়ালিটির বাই প্রোডাক্ট হচ্ছে ডেভিয়েন্স। এইটা রবার্ট মার্টনের ভিউ থেকে আপনি এক্সপ্লেইন করেন, ঠিক আছে? এটা এক্সপ্লেনেশনটা আসবে হচ্ছে টাইপোলজি যে আছে না 5টা, সেইখানে হচ্ছে আপনার আমি ইকোনমি দিয়ে দিয়ে বুঝিয়েছিলাম না যে টাকার জন্য কেউ কালচারাল গোল থাকছে কিন্তু থাকছে না, যে কি বলে ইনস্টিটিউশনাল মিনস থাকছে না, কারোর হচ্ছে ভিক্ষুকের টাকাও নাই, কালচারাল গোলও নাই, ইনস্টিটিউশনও নাই, বুঝতে পারছেন? আবার কেউ কেউ হচ্ছে কালচারাল গোল নেই কিন্তু টাকার জন্য সে হচ্ছে ইনস্টিটিউশনাল মিনসকে একসেপ্ট করে নিচ্ছে। আবার রেবেলিয়নের ক্ষেত্রে আমি বলেছিলাম টাকা আছে বলেই তার নতুন নাম কি নতুন আপনার ইনস্টিটিউশনাল মিনস অ্যান্ড নতুন কালচারাল গোলকে সেট করতে পারছে। মানে ইটস অল অ্যাবাউট মানি, যে ইকোনমির সঙ্গে ডেভিয়েন্সের সম্পর্কটা কিরকম করে আসছে, বুঝতে পেরেছেন? মিস কোন রকম কি ডেফিনিশন দিবে, মানে জাস্ট লাইক এখানে অনেক ডেফিনিশন রকমের ডেফিনিশন থাকে না?
হ্যাঁ মিস, জাস্ট লাইক যেটা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম না, যেমন পজিটিভিজম কি, তারপর হচ্ছে ফাংশনালিজম কি, মানে এমন টাইপসের কোনো ডেফিনেশন? হ্যাঁ, ডেফিনিশন তো থাকতেই পারে। মিস এমন ডেফিনেশন মুখস্থ করব? এক্সপ্লেন করলে হবে না? হ্যাঁ, এক্সপ্লেইন আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করলেও হবে। আচ্ছা মিস। আচ্ছা। তারপরে হচ্ছে ই থেকে ভালো মানে ডেফিনিশন ই থেকে পড়েন, কালচার থেকে বা কালচারের টপিকটা থেকে পড়েন ডেফিনিশন, কারণ শর্ট কোশ্চেনে ডেফিনিশন অনেক আসে। সাব কালচার, কাউন্টার কালচার, এথনোসেন্ট্রিজম, কালচার রিলেটিভিজম, ভ্যালু অ্যান্ড নর্মস। নর্মসের মধ্যে 3টা টাইপ, মোর্স কি, ফোকলোর কি, আর ট্যাবু কি। সো মানে এক্সাম্পল গুলো ভালো মতন পড়েছেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আসলে ডেফিনিশন নিয়ে অত প্যারা খেতে হবে না আপনাকে। মিস কোন রকম কি মানে ডিফারেন্সেস দেখাতে বলবে কোনো কিছুর সাথে, জাস্ট লাইক? হ্যাঁ, আসে নরমালি এরকম আসে, যে বললাম ম্যাম ক্রাইম এন্ড আরেকবার ডেভিয়েন্স একটু এর যদি মধ্যে বলতেন যে ডিফারেন্সিয়েশন। ডেফিনিশন কোনগুলো পড়বো, আরেকটু যদি একটু রিপিট করতেন। হ্যাঁ, বুঝলাম না কি বলছেন। কোনগুলো ডেফিনিশন পড়বো আরেকবার যদি একটু রিপিট করতেন। ওই তো ক্রাইম এন্ড ডেভিয়েন্স, ভ্যালু এন্ড নর্মস এর ডেফিনেশন, সরি ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে সাবকালচার কাউন্টার কালচারের মধ্যে ডিফারেন্সিয়েশন, এই তো। আর দেখেন স্লাইডের মধ্যে দেয়াই আছে, ওগুলোই জাস্ট পড়বেন, আর তো কিছু না, স্লাইডের জিনিসপত্র পড়তে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর এই তো, আর ফ্যামিলি থেকে পড়বেন হচ্ছে ফ্যামিলি কাকে বলে, ফ্যামিলি টাইপোলজি গুলো পড়বেন। আর হচ্ছে এই 2টা থিওরি, একটা হচ্ছে আপনার ফ্যামিলি ফাংশনালিজম ইন ফ্যামিলি, আর ফেমিনিজম ইন ফ্যামিলি। মিস ফেমিনিজম ইন ফ্যামিলি থেকে কেমন টাইপসের কোশ্চেন দিতে পারে? মানে জাস্ট লাইক একদম কোনো ডাইরেক্ট কি? কোশ্চেন, যে ফেমিনিস্টরা 3টা থিম নিয়ে কথা বলেছে, এই থিমগুলো কি কি এক্সপ্লেইন করেন, শেষ। এটা কি ব্রড কোশ্চেন আসবে না শর্ট? ব্রড কোশ্চেন, এটা এক্সাম্পল দিয়ে আপনি এক্সপ্লেইন করবেন। আচ্ছা মিস, একটা কথা ছিল যে আমি যদি একদম লাইন টু লাইন যদি আনসার দিয়ে দিই, তো মিস বেশি কি এক্সপ্লেন করা প্রয়োজন, নাকি হচ্ছে কি জাস্ট মেইন জি, পার্ট বেশি গুলো এক্সপ্লেন এক্সপ্লেন, করলে হচ্ছে? এটা আপনাকে ডাইরেক্ট বলেই হবে, আপনার অপিনিয়ন দেন, আপনার নিজের সোসাইটির সাথে মিলিয়ে মানে করে আপনি এক্সপ্লেইন করেন, সোসাইটির হচ্ছে এক্সাম্পল দিয়ে আপনি এক্সপ্লেইন করেন, ডাইরেক্ট কোশ্চেন করবে, এরকম টাইপের কোশ্চেন করবে। সো আপনার যখন অপিনিয়ন দিতে বলবে, তো আপনি তো হচ্ছে থিওরি লিখবেন, তারপরে নিজের একটা অ্যানালাইসিসও লিখবেন বা অপিনিয়ন দিবেন, তারপরে হচ্ছে এক্সাম্পল দেয়া, এক্সাম্পলও তো আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে ওই এক্সাম্পলটি আপনি কেন দিচ্ছেন। তো 1 ঘন্টার এক্সাম আসলে আধা ঘন্টা দেয়া হয় হচ্ছে ব্রড কোশ্চেনের জন্য, 15 মিনিটস করে দেয়া হয় শর্ট কোশ্চেনের জন্য। সো ওইভাবে করে প্রিপারেশন নিয়ে আসেন। হ্যাঁ, খুব বেশি পেঁচিয়ে কোনো কোশ্চেন হয় না, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন হয়, ডাইরেক্ট কোশ্চেন দেওয়া হবে এন্ড ডাইরেক্ট অ্যান্সার দিবেন, কাহিনী শেষ। হ্যাঁ, মানে পেঁচানো হয় না অত কোশ্চেন। হ্যাঁ, শুধু হচ্ছে একটা জিনিস এনশিওর করেন যেন হচ্ছে আপনি, কিছু। হ্যাঁ ইমতিয়াজ, আমি না আপনার কথা শুনতে পাইনি, আরেকবার বলবেন। বললাম যে ম্যাম মানে কত পেজের মধ্যে লিখবো ব্রড কোশ্চেনটা, শর্ট কোশ্চেনটা? এইটা আমি বলতে পারবো না, এটা কারণটা হচ্ছে যে এক একজনের লেখার স্পিড এক এক রকম, এক্সপ্রেশনের ওয়ে এক এক রকম। অ্যাট লিস্ট নরমালি দেখা যায় যে এখন 10 মার্কের জন্য তো আপনি আধা পেজ অবভিয়াসলি লিখবেন না, তো স্ট্যান্ডার্ড হচ্ছে 3 পেজেস। আচ্ছা, এপিটপিক 3 না, 3 পেজেস। আচ্ছা ম্যাম। আর কোনো কোশ্চেন? ম্যাম ফার্স্ট চ্যাপ্টার থেকে কি রকম কোশ্চেন আসবে? ম্যাম ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে থিওরি, 3টা থিওরি, যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচেস লিখেন, হয়তো বা এটা আপনাদের দিবে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের যে যে আমি যে আপনাদেরকে বুঝিয়েছিলাম না যে মেসেজ মানে ফেসবুকের ইমোজি কে আপনি কিভাবে হচ্ছে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম দিয়ে এক্সপ্লেইন করবেন, বা হচ্ছে ফেসবুক রিয়্যাক্ট গুলো সেগুলো হচ্ছে আপনি কি করে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম দিয়ে এক্সপ্লেইন করবেন, এইগুলোই তো। তো সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম কি সেটা লিখবেন, ওই যে চক্র
যে একটা দেয়া আছে সেটা আপনি বলবেন যে এভাবে করে সোসাইটিতে এস্টাবলিশড হয়, তারপরে আপনি লিখে দিবেন যে ইমোজির এই মানে, সেটা হচ্ছে আমরা মানে উইথ টাইম এটা এস্টাবলিশ হয়ে গেছে, মিনিংসটা এস্টাবলিশ হয়ে গেছে সোসাইটিতে, সো উই নো। ম্যাম অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কোশ্চেন পরে, আপনারা হচ্ছে ফাইনাল নিয়ে কোনো কোশ্চেন থাকলে করেন আপাতত, অ্যাসাইনমেন্টটা পরে। আর ম্যাম কোনো ফাইনাল নিয়ে কোশ্চেন আছে কিনা? তিনটা যে থিওরি মানে তিনটা কি একসাথে আসতে পারে? না না না, এত টাইম নাই কারোর। আচ্ছা মিস কোনো সাপোজ ধরেন কোনো এক্সাম্পল দিল, এক্সাম্পল দিয়ে কি কোনো কি এমন বলতে পারে যে কি মানে ফার্স্ট চ্যাপ্টার থিওরির মাধ্যমে না কোনো না না, রিলেট করতে? এটা 101 কোর্স, এত পেঁচাচ্ছেন কেন? ওটাই তো মিস, ওটাই ভাবতেছি। না, আপনি কোন ডিপার্টমেন্টের? মিস সিএসসি। ও, এটা এই ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট না। আপনাদেরকে বাস দেওয়ার জন্য এগুলা করে, এখানে এই সব বাস নিয়ে খেলা হয় না। মিস তবুও ভয় হ্যাঁ, লাগে মিস, মানে কখন কোন সময় কি আমি হয়ে আই যায়। ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি মানে আপনারা না নরমালি সিএসসি স্টুডেন্টরা ধরাটা খায় কি ওভার থিঙ্ক করে। হ্যাঁ, মানে বিশ্বাস করেন, আপনি যা পড়াচ্ছি সেটাই আসবে, যা পড়বেন সেটাই দেখবেন। হ্যাঁ, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখানে ওই প্রশ্নের মধ্যে কোনো ট্র্যাপও নাই। হ্যাঁ, জাস্ট হচ্ছে সুন্দর করে থিওরি গুলা যদি গুছিয়ে পড়ে আসতে পারেন, গুড এনাফ। থিওরির সাথে মানে জাস্ট এনশিওর করেন ক্রিটিসিজম গুলো যেন থাকে। যেরকম হচ্ছে আমি ক্রিটিসিজম আসে হচ্ছে আপনাদের যা সিলেবাস আছে কার ক্রিটিসিজম আছে, আপনার ফাংশনালিস্ট থিওরি ইন ইসে আছে, ফ্যামিলিতে আছে। ফাংশনালিস্ট থিওরি ইন ক্রাইমের মধ্যে শুধুমাত্র আপনার এমিল ডুরখেইমের ক্রিটিসিজম আছে। আর আছে হচ্ছে কনফ্লিক্ট থিওরি, মানে কার্ল মার্কসের যে আইডিয়া সেটার হচ্ছে ক্রিটিসিজম। যে কার্ল মার্কসের আইডিয়ার ক্রিটিসিজমটা হচ্ছে একটা, যে আপনার নাই, কার্ল মার্কস হচ্ছে বলেছিল একটা বড় রেভলিউশন হবে এবং হচ্ছে তারপরে আমরা সব মানে ওই কমিউনিজম, পুরো পৃথিবীতে কমিউনিজম চলে আসবে। হ্যাঁ, এইটা ঘটেনি। তারপরে হচ্ছে কার্ল মার্কস হচ্ছে মিডল ক্লাস নিয়ে সে কোনো কথা বলতে পারেনি। দেখেন, কার্ল মার্কসে আপার ক্লাস আছে, লোয়ার ক্লাস আছে, মিডল ক্লাস কোথায় যাবে? আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এইরকম ক্লাস নিয়ে সে কোনো কথা বলতে পারেনি। আর আরেকটা বলেছিল সে যে সোসাইটিতে একটা পোর্শন থাকবে যাদের অনেক টাকা, আর একটা পোর্শন থাকবে তাদের অনেক কম টাকা। হ্যাঁ, কিন্তু এটাও আমরা দেখি না যে মানে, হ্যাঁ বলেন তাসিনা, আরেকবার বলেন কি বলছেন? না মিস কিছু বলিনি। আচ্ছা, মিস লাস্ট পার্টটা আরেকবার বলবেন, এই পার্টটা যেটা বলছেন। হ্যাঁ, মানে হচ্ছে যে মানে ধনী গরিব, রিচ অ্যান্ড পুয়ারের ইনকাম গ্যাপ অনেক বেশি থাকবে। হ্যাঁ, এবং মিডলে কেউ থাকবে না, মিডল ইনকামের কেউ থাকছে না। সো এই কারণে হচ্ছে যে সে বলছে যে বেশিরভাগ টাকা হচ্ছে কাছে থাকবে, যারা ক্যাপিটালিস্ট রিচ তাদের কাছে থাকবে, আর গরিবদের কাছে অনেক কম টাকা থাকবে, তারা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করতে থাকবে। হ্যাঁ, কিন্তু মিডল ম্যানেজারিয়াল পজিশন বা এই যে মিডল গ্রাউন্ডে যারা কাজ করে, হ্যাঁ, তাদের নিয়ে কোনো কথা বলেনি, মিডল ইনকাম। সো এগুলো হচ্ছে আপনার কনফ্লিক্ট থিওরির ক্রিটিসিজম। সো আপনাদের মেইনলি এই তিনটা ক্রিটিসিজম গুছিয়ে পড়তে হবে, মানে তিনটা থিওরিসের ক্রিটিসিজম। ফাংশনালিস্ট ফ্যামিলি, এটার ক্রিটিসিজমটা মানে কে করেছেন? আমি একটু লেটে আসছি তো। এটা আমি বই থেকে দেখিয়ে দিয়েছি, আমি এখন দেখাতে পারবো না। ম্যাম আমার 9:30 একটা ক্লাস আছে, আমি কি যেতে পারবো? চলে যান। থ্যাংক ইউ ম্যাম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আর কোনো কোশ্চেন? ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স হচ্ছে অটো অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে, যারা যারা ঢুকেছেন তাদের সবার নাম। মিস একটা কোশ্চেন ছিল। জি বলেন। মিস 6 পেজ কি অনেক বেশি হয়ে যায় না মিস? আমাদের ডিপার্টমেন্টে যেটা হয় যে আমরা অনেক প্রেসাইজ অ্যানসার লিখি, তো 6 পেজ। দেখেন, আসলে কোশ্চেন গুলো না এমন ভাবেই আসবে, আপনি আসলে 1 পেজে শেষ করতে পারবেন না জীবনেও। 2 পেজে আসলে মানুষজন শেষ করতে পারে না মোস্টলি। মিস 3 যদি লিখি, কিন্তু এটা আপনার 2.53 এরকম। হ্যাঁ, মানে এখন দেখেন আমি তো একটা স্ট্যান্ডার্ড বলেছি লাইনের উপর ভিত্তি করে, মানে এখন আপনার লেখা তো পিচ্ছিও হতে পারে।
এখন আমি তো বলতে পারবো না আপনার লেখা বড় না ছোট বা চাপা না মোটা, হ্যাঁ, বা আপনার এক্সপ্রেস করার ওয়েও কিন্তু ডিফারেন্ট। অনেকে হচ্ছে অনেক কিছু অনেক বেশি লিখেও দেখা যায় যে খাতা ভরেছে কিন্তু লিখা ইনফরমেশন নাই। আবার কেউ হচ্ছে যে মানে লিখেছে অল্প মানে কিন্তু হচ্ছে অনেক ইনফরমেশন দিয়ে গুছিয়ে লিখেছে। সো এটা না আসলে ভ্যারি করে, অনেকটাই ভ্যারি করে। তবে কোশ্চেন বড় কোশ্চেন গুলো বড় জিনিসপত্রই আসে। ধরেন যে এই যে রবার্ট মার্টনের যে কোশ্চেন, হ্যাঁ, মানে ওটা যদি আসে তাহলে কিন্তু আপনার মানে নরমালি 2 পেজেসে শেষ হবে না তো। হ্যাঁ, যে সে এটাকে বলতে কি বুঝিয়েছে, আপনি আলাদা আলাদা করে প্রত্যেকের ইকোনমিক ফ্যাক্টর নিয়ে কথা বলছেন এবং তারা কি করে ডেভিয়েন্স এর দিকে যাচ্ছে সেটা নিয়ে কথা বলছেন, হ্যাঁ, উইথ এক্সাম্পল, রাইট? সো কিভাবে পারবেন? হ্যাঁ, যদি বাট এটা ঠিক যে যদি আপনার মানে আপনার অক্ষরগুলো কতটুকু সেটা তো আমি জানি না, বুঝতে পেরেছেন? তো দেখেন এটা না খুবই সাবজেক্টিভ যে আপনি কিভাবে লিখছেন, মানে 3 পেজই হতে হবে এমন হতে পারে আপনি 2.5 পেজ বা 2 পেজেসে লিখলেন, হ্যাঁ, তো দেখা যাবে ওখানে অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে লিখেছেন। আর একজন হচ্ছে 4 পেজেস লিখলো কিন্তু কিচ্ছু নাই ভেতরে, আপনি নাম্বার বেশি পাবেন। সো খুবই সাবজেক্টিভ আসলে, এই জন্য আমি নর্মালি বলতে চাই না যে কত পেজ, মিস কেন এটা খুব সাবজেক্টিভ কালচার হয়ে যায়। থেকে তো হুম, থেকে তো মিস কালচার থেকে তো মানে তেমন মেবি ব্রড কোশ্চেন থাকার পসিবিলিটি কম, তাই না না মিস? না না এখান বেশিরভাগ তো থেকে মিস ব্রড কোশ্চেন আসবে না। না না এখানে ব্রড কোশ্চেন আসবে না। বেশিরভাগ তো ডেফিনেশনই দেখতেছি। হ্যাঁ, সব ডেফিনেশন কোনো ব্রড কোশ্চেন আসবে না হুম। এখান থেকে ব্রড কোশ্চেন আসবে না। ব্রড কোশ্চেন আসলে দিবেন না, কাহিনী শেষ। বাট এখান থেকে কখনোই ব্রড কোশ্চেন আসে না। মিস ব্রড কোয়েশ্চেনটা তো ক্রাইম বেসিক্যালি ক্রাইম এন্ড ডেভিয়েন্স আর হচ্ছে কালচার থেকে আসতে পারে না? ক্রাইম এন্ড ডেভিয়েন্স কালচার থেকে শর্ট কোশ্চেন আসবে, বা ব্রড কোশ্চেন কালচার থেকে আসবে না। মিস ফ্যামিলি ফার্স্ট কেন চ্যাপ্টার থেকে এখানে দিতে পারে, তাই তো? ফার্স্ট চ্যাপ্টার থেকে দিতে পারে। দেখেন 3টা চ্যাপ্টার থেকে আসলে ব্রড কোশ্চেন দেওয়া যায়, থিওরি তো। ওকে Miss, জি। Miss, আপনি mention করেছিলেন how in some of the parts of the book you have highlighted the important parts, but আমি না পাচ্ছি না এটা কখনো, like every time I go I don't get this, the highlighted portion. আমি হাইলাইট করে ওটা আমার পিডিএফ আমি আপনাদেরকে জাস্ট শো করেছি যে কোথা থেকে পড়তে হবে, জি মিস, বাট আপনি তো বের করে নেবেন ওই হাইলাইট, তো আমি আপনাদেরটা তো করে দেইনি। oh miss, in first class you mentioned that we need to read ও the highlight. আচ্ছা, ওটা হচ্ছে যে হাইলাইট যেগুলো করা আছে, আমি বলতে চাইছি কি যে কিছু বোল্ড ফন্টে জিনিসপত্র লেখা আছে আর বক্সের মধ্যে অনেক কিছু আপনার ইনফরমেশন করবেন, ওইটাকে আমি বলেছি হাইলাইট করা আছে। হ্যাঁ, আই এম so সরি, মানে একটু মানে মিস করা হয়ে গেছে আমার, ওয়ার্ডটা আসলে ঠিক মতন আমার বলা হয়নি। হ্যাঁ, মানে আমি বলতে চেয়েছি যে কিছু বোল্ড ফন্টে অনেক কিছু লেখা আছে যেখানে হচ্ছে আপনি মানে আমি মেইনলি আর কি চাইছিলাম যে যেহেতু এমসিকিউ হবে, সো যেন ওই জিনিসগুলো আপনারা খেয়াল করেন যে কোন কোন জিনিস বোল্ড ফন্টে লেখা আছে, বাট দ্যাটস অল। বাট আমি হচ্ছে হাইলাইট করে দেইনি, আপনি জাস্ট সিম্পলি যেটা করবেন যে আমি যে দেখিয়ে দিলাম যে কোথায় ইটা আছে, ক্রিটিসিজম আছে, সবকিছুরই হচ্ছে লাস্টের দিকে গিয়ে ক্রিটিসিজমের 2টা সেন্টেন্স লেখা আছে, 2-3টা 4 লাইন 5 লাইন এরকম। তো মিস আমরা হচ্ছে বুকগুলোকে স্কিম মানে বুকটাকে স্কিম করব, লাইক চ্যাপ্টার্স গুলোকে স্কিম করে। আচ্ছা হুম, এন্ড আপনার যদি কোনো প্রবলেম হয় মানে টাইম তো আছে, হ্যাঁ, সো আপনি চাইলে আমার সাথে একবার দেখা করতে পারেন। অনেকে হচ্ছে যেটা করছে যে পিডিএফ নিয়ে আসছে এন্ড দে আস্ক মি যে মানে এই এই এরকম যদি কোশ্চেন আসে দেন আমি কিভাবে লিখবো, তো আমি হচ্ছে তাদেরকে দাগিয়েও দিচ্ছি এন্ড এভরিথিং। সো ইফ ইউ ম্যাম ওয়ান্ট আপনার কনসালটেশন আওয়ার কখন, মানে সোম বুধ 10টা থেকে 1টা, মানে অনেক সময় 2টা ম্যাম পর্যন্ত। তাহলে আপনি পরশুদিন আছেন? ইয়েস, আমি বুধবার আছি। মিস থার্সডেতে কি আপনি থাকবেন না? হ্যাঁ, থাকবো। মিস থার্সডেতে কখন পাবো আপনাকে? আমি যাব হচ্ছে সকালবেলা, মানে সকালবেলায় কি আর কি যাব, সকালের দিকে পাবেন, তারপরে ওই দুপুরের দিকে চলে আসবো বাসায়। সো একটা ম্যাম 2টা। আপনার বুধবারে হচ্ছে 10টা থেকে 1টা। হ্যাঁ,
আপনি বৃহস্পতিবারও ধরে রাখেন 10টা থেকে 1টা। কেউ আসলে ইউনিভার্সিটিতে ওরকম ফ্যাকাল্টিরা থাকবে না, কারণ বৃহস্পতিবারে অনলাইনে দিয়ে দিচ্ছে ক্লাস। তো মিস বৃহস্পতিবার কি আপনাকে হচ্ছে মিস 10টা তো মিস 11টা থেকে 12টার মধ্যে পাবো? 11 থেকে 12টা হ্যাঁ পাবেন। ওকে মিস, থ্যাংক ইউ। ম্যাম বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে, কারণ হ্যাঁ আমাদের কুইজ দিয়েছে তো। কুইজ নিয়ে কিছু বোধহয় কুইজটা অনলাইনে চলে যাবে কিনা আমি শিওর না। আমাদেরকে তো হচ্ছে ডিপার্টমেন্ট থেকে বলে দিল যে, আমি তো আগে থেকেই সিএসসি ডিসিশন নিয়ে ডিপার্টমেন্টেও রেখেছি। অনলাইনে দিয়ে দিয়েছে। বাবা আমি এটা শিওর না, বাট আচ্ছা। আমাদের ডিপার্টমেন্টে বলে দিয়েছে। হ্যাঁ আজকেই বলেছে এই সন্ধ্যার ম্যাম সময়, বাট ক্লাস এখন হবে থেকে মানে হয়তো বা অনলাইনে? আপনাদের হবে না, আপনাদের আজকে লাস্ট ক্লাস মিডের ও আগে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর পারতেছি না নিতে। এটা আপনারা জানছেন, এটা আপনি জানতেন না কেন? আমি তো ক্লাসের মধ্যে বলে দিয়েছি। মিস কনফিউশন আর কনফিউশন। আচ্ছা ঠিক আছে, কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিয়েন। জি জি বলেন। হাইলাইট না না, আই এম সরি। হ্যাঁ ওখানে হচ্ছে হাইলাইট করা না, আপনার করা আছে। মানে আমি হচ্ছে যে, মানে আমি রিয়েলি সরি, আমি আসলে ভুল বলেছি। হ্যাঁ মানে ওই পিডিএফটা যেটা শেয়ার করা আছে সেটাই শেয়ার থাকবে। আমি জাস্ট বলেছি মানে বিভিন্ন হাইলাইটেড বক্স আছে, মানে একটা বক্স দেখবেন হালকা আকাশি কালারের। হ্যাঁ ওখানে হচ্ছে অনেক ডেফিনেশন লেখা আছে। হ্যাঁ ওগুলো ইম্পর্টেন্ট, ওইটা আমি বলেছি। হ্যাঁ কিন্তু আমি হচ্ছে আমার পিডিএফটা তো হচ্ছে আমি আপনাদের আজকে যেরকম দেখানোর জন্য হচ্ছে শো করেছি যে কোথায় আপনি ক্রিটিসিজম গুলো পাবেন। হ্যাঁ বাট ওইটা তো আমি শেয়ার করিনি আপনাদের সাথে। ম্যাম আমাদের কি তাহলে মানে একটু ওই পড়েন না। অলরেডি যা শেয়ার করছেন ওইগুলো বাদে, মানে ওখানে যেগুলো হাইলাইটেড আছে বলতেছেন বইয়ে, ওগুলো বাদে কি আর বইয়ে কোনো বাকিগুলো হাইলাইট পড়া নেই। লাগবে না? না মানে আপনি ওই যে শুধু যেগুলো শোনেন বক্স শোনেন আছে। আমি হচ্ছে এখন আচ্ছা এখনই হ্যাঁ এখন হচ্ছে আমি সিলেবাস কি কি সেটা আমি লিখে দিব। হ্যাঁ ওইটাই পড়বেন, ওইটার বাইরে কিছু পড়বেন না, কাহিনী শেষ। ম্যাম একটু মানে ওই আপনি যে সিলেবাসের ভিতরে মানে আপনার যে হাইলাইটেড ইয়াগুলো আছে ওগুলো একটু শেয়ার করলে ভালো হইতো ম্যাম। মানে আসলে সিলেবাসে বই কি এভাবে কেমনে পড়বো? আরে কেন আপনি স্লাইড দেখবেন, স্লাইডের শুধুমাত্র স্লাইডের যা আছে সেটাই বই থেকে পড়বেন, পুরা বই মিস আপনি পড়বেন না। মিস আপনার স্লাইডে পড়া তো মিস 3 থেকে 4 লাইন, মিস ওগুলো লিখলে তো মিস খাতা ফিল আপ হবে না, এই তাই না মিস? জন্যই তো এর জন্য আর হচ্ছে কি। আমি বলছি যে আপনি স্লাইডে যেই দেখেন, আপনার স্লাইডে তো লেখা আছে টপিক গুলো, ওই টপিকের বাইরে তো আসবে না। মানে ব্যাপারটা বুঝতে পারছেন না? আপনার বইয়ে শুধুমাত্র ফাংশনালিজম ইন ফ্যামিলি একটাই অংশ, এবং ওই পুরাটা আপনাকে একটা গো থ্রু করতে হবে। হ্যাঁ কিন্তু ওইটার বাইরে প্রথমে কি আছে পরে কি আছে ওগুলো তো আপনি পড়বেন না। সো এখানে আমি কনফিউশনটাই বুঝতে পারছি না। আপনি শুধুমাত্র মানে স্লাইডে যা আছে স্লাইডের গুলোই বই থেকে আপনি পড়ে ফেলবেন, যে টপিক গুলো ওই টপিকের বাইরে তো আসছে না কিছু। আর আমি টপিক গুলো আবার হচ্ছে আমি সিলেবাসটা আপনাকে দিয়েও দিব। আর আমার বইয়ে তো হচ্ছে যে সবকিছু হাইলাইট করা নাই, যেগুলো যেগুলো ছোট ছোট জিনিস কিছু হাইলাইট করা, যেগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে আমি দেখাই যে কোথেকে পড়তে হবে, কিন্তু সবকিছু তো হাইলাইট করা না। সো আমি যদি পিডিএফটা শেয়ারও করি ডাজন্ট ম্যাটার মাচ। আচ্ছা বলেন। আর কোনো কোশ্চেন? আপাতত নেই মিস। ওকে ওকে দেন থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলেন অর্ণব। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলেন, কি বলছেন? আমি তো অলরেডি আপনাদেরকে সাজেশনটা দিয়ে দিলাম, কোশ্চেন না বলে ম্যাম, দিলাম। আপনি এক কাজ করেন, আমাদের কোশ্চেন বলে দেন। আপনারা তো এটাই চাইছেন যে আমি ধরে কোশ্চেনটা ওটাই আপনাদেরকে, ওইটাই আর কি বলবো, একটা ফ্যাকাল্টি আর কি বলতে পারে বাপ। আমি বলছি 3টা থিওরি, তারপরে বললাম যে 2টা ক্রাইম থেকে 2টা পড়বেন,
আর ফ্যামিলি থেকে 2টা পারবেন, ইউ আর ডান। হ্যাঁ, কালচার থেকে হচ্ছে আপনি শর্ট কোশ্চেন পাবেন। আমি আর কি বলবো, তারপরও আপনারা ছোট করতে বলছেন, আর এর থেকে ছোট কোনো ফ্যাকাল্টি করবে না। মিস সবাইকে মিস মার্ক ঠিক মতন দিয়ে দিয়েন মিস, ওইটাই না, আর আমি কিছু না। আপনাদের কাউকে মার্ক ঠিক মতন দিব না। বেশি না মিস, 20-20 দিলে হবে মিস, আর বেশি লাগবে না। আপনারা তো পারলে আমার কাছ থেকে 20-30 চাইছেন। বোনাস দিলে মিস ওটা কখনো অ্যাকসেপ্ট কেন করবো না মিস, ম্যাম দিলে তো নিতেই হবে। হ্যাঁ সেটাই। ম্যাম সরি ফর ইন্টারাপশন, আমার ম্যাম অনেক জ্বর ছিল তো আমি একটু আগে জয়েন দিয়েছি, আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? আচ্ছা দিয়ে দিব। 0.25 কেটে আর কি করব? ম্যাম আইডি নাম্বারটা লিখবো? না, আপনাদের অলরেডি হচ্ছে মানে আপনি জয়েন যখন করে যেহেতু করেছেন আপনার সেভ হয়ে গিয়েছে নাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোনো হলে কনফিউশন হলে ইমেইল মি। হ্যাঁ, আর বুধবারে থাকছি আমি, বৃহস্পতিবারে থাকছি। মিস আর বুধবারে কটা আপনাদের থেকে? এক্সাম সকাল 10টা থেকে না? হ্যাঁ সকাল 10টা থেকে। 10টা তো হ্যাঁ ওরকমই 10টা। 9:30টার সময় আমার ক্লাস শেষ, তো তারপরে থাকবো আর কি, 10টা থেকে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ওকে, আর আমি হচ্ছে আসসালামু আপনাদের আলাইকুম। ম্যাম টপিকগুলো লিখে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ ম্যাম। বলেন। আসসালামু আলাইকুম ম্যাম।